ভাইয়া সিগন্যাল দিয়েন। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। এই মুহূর্তে রাতুল আছে আপনাদের সাথে, আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেহেতু প্রথম রমজান, সেই প্রথম রমজান উপলক্ষে আমরা একটি স্পেশাল এপিসোডের আয়োজন করেছি। যদিও আমাদের হাতে সময় খুবই কম, তারপরও আমরা চেষ্টা করেছি খুব স্পেশাল একজন মানুষকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা সকলেই গেস করতে থাকুন কে এসেছেন আমাদের স্টুডিওতে, আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আমি খুব বেশি কথা বাড়াতে চাই না। এই মুহূর্তে আপনারা আমাদেরকে শুনছেন আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM। এর পাশাপাশি আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের রেডিও সারাবেলার একমাত্র ফেসবুক পেজ থেকে। আমরা লাইভ করছি সেখানে, এবং আমাদের ওয়েবসাইট www.radiosarabela.fm থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এবং আপনি যদি চান আপনার ঘটনা শেয়ার করতে আমাদের স্টুডিওতে এসে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন 01713484465। আর আপনি যদি চান আপনার ঘটনা আপনি এসে শেয়ার করতে পারবেন না, আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনি আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABEL@gmail.com। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াতে চাই না, যেহেতু সময় খুব কম। আমি চলে যেতে চাই আমার হাতে থাকা খুব ছোট্ট একটি মেইলে। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি বিশাল। আমার বাসা মধ্যপাড়া গাইবান্ধা। অনেকদিন ধরেই ভূতবেলা শুনি, কিন্তু পড়াশোনার চাপে আর গল্প পাঠানো হয় না। অনেকদিন থেকেই একটি ইচ্ছে ছিল যে ভূতবেলা একটা মেইল পাঠাবো, তাই আজকে লিখেই ফেললাম। আসলে গল্পটা আমার চাচিকে নিয়ে ও আমার চাচাতো বোনকে নিয়ে। শুরু করছি রাতুল ভাই। সত্য এমন এক বাস্তব যা কল্পনাকেও হার মানায়। সময়টা তখন 1998 কিংবা তারও আগের। আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর গ্রামে। আমার বাবা বলছিলেন তখন গ্রামে নাকি বিদ্যুতের ছোঁয়া লাগেনি। আমাদের গ্রামটি দিনে যতটা সুন্দর দেখতে, রাতে নাকি সেখানে ভয়াবহ একটা নিস্তব্ধতা নেমে আসত। বাবা বলেছিলেন গ্রামের মানুষরা সকাল থেকে পুরো দিনব্যাপী, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত সকল কাজ সেরে ফেলত, এবং এরপর সন্ধ্যায় মানুষ, এমনকি কুকুরেরও দেখা মিলত না। বাবা বলেছিলেন সন্ধ্যার পরে গ্রামের সবার ঘর থেকে বের হওয়া এক প্রকার নিষেধই ছিল। খুব বড়জোর সমস্যা হলে 2 বা 3 জন একসাথে হ্যারিকেন নিয়ে চলাচল করত। আমার বাবারা ছিলেন মূলত 3 ভাই। আমার বাবা ছিলেন 3 নাম্বার, আর বড় ভাই অর্থাৎ আমার বড় চাচা চাকুরির কাজে ঢাকায় থাকতেন। তার স্ত্রী অর্থাৎ আমার চাচি, তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনা শুরু হয় মূলত এখান থেকেই। একদিন আমার চাচি বিছানায় থাকা অবস্থায় প্রচণ্ড পানির পিপাসা পায়, কিন্তু কলসিতে কোনো পানি ছিল না। আর চাচির কাছাকাছি কেউ না থাকায় তিনি আমাদের কলপারে একা একা যেতে বাধ্য হন। বলে রাখা ভালো রাতুল ভাই, আমাদের কলপারটা ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। আমাদের কলপারের উপরে একটি বড় শিমুল গাছ ছিল। যখন ঘোর সন্ধ্যা, সে সময় আমার চাচি কলপারে গেল এবং কল চাপতে লাগলো। হঠাৎ আমার চাচি খেয়াল করলো শিমুল গাছের নিচে কেউ একটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শুরুতে চাচি বিষয়টা খেয়াল করলো, কিন্তু অতটাও গুরুত্ব না দিয়ে তার মতো কাজ করতে লাগলেন। হঠাৎ তিনি পানি ভরা শেষে ঘরের দিকে যাবেন। তখনই তিনি পেছনে তাকিয়ে দেখেন ছোট্ট একটা ছেলে বাচ্চার মতন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চাচি যখন ছেলেটিকে দেখার পর তিনি একটু ঘাবড়ে যান, কারণ এই ছেলেটিকে তিনি কখনো গ্রামে দেখেননি। আর আমার চাচি মনে সাহস জোগাড় করে ছেলেটিকে জিজ্ঞাসা করে, বাবু তুমি কার ছেলে? এই সন্ধ্যায় এই গাছের নিচে কি করছো এখানে? এই কথা বলা মাত্র ছেলেটি উচ্চ স্বরে হাসতে লাগলো, আর তার আকার হঠাৎ করে
পরিবর্তন হতে লাগলো। সে কি ভয়ঙ্কর চেহারা রাতুল ভাই, যা কল্পনারও বাইরে। আমার চাচি নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। চাচি জোরে একটা চিৎকার শুরু করে মাটিতে পড়ে গেলেন। চাচির চিৎকার শুনে আমার চাচা, বাবা এবং সবাই যারা যারা ছিলেন পুরুষ মানুষ লাঠি, শাবল, মশাল নিয়ে দৌড়ে এলো। কিন্তু দেখলেন চাচি সেখানে শুধু জ্ঞান হারিয়েই পড়ে আছেন। সবাই চাচিকে ধরাধরি করে আনেন এবং এরপর চাচি অনেক অসুস্থ হয়ে পড়েন। এর কয়েকদিন পরেই চাচি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু দেখা গেল বাচ্চাটি জন্মের পর থেকেই শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। কত হুজুর দেখানো হলো, কিন্তু কোনো প্রকার কাজ হলো না। এরপর আমার মেজ চাচা অনেক দূরের একটি গ্রাম থেকে দুটি তাবিজ নিয়ে আসেন। একজন বড় হুজুর নাকি এই তাবিজ দুটি দিয়েছিলেন। এরপর থেকে তাবিজ পরানো হয় এবং তাবিজ পরানোর পর কিছুদিন আর কোনোই সমস্যা হয়নি। মেজ চাচা আমাকে আরও বলেছিলেন, হুজুর নাকি বলেছেন চাচির উপর একটা খারাপ জিন তার নজর দিয়েছে। কোনো অবস্থাতেই এই তাবিজ খুলতে মানা করেছেন তিনি। এরপর আমার আপু যখন ধীরে ধীরে বড় হলো, তখন বলতে গেলে মোটামুটি বিদ্যুৎও এসে গেছে। সবাই ভেবেছিল এখন আর কোনো সমস্যা হবে না, কিন্তু কে জানতো সমস্যাটি আরো বড় আকারে ফিরে আসবে। তখন আপু কিশোর বয়সী। আপু প্রতিদিন দুপুরে গোসল করতো পুকুরে। প্রতিদিনের মতো একদিন আপু পুকুরে গোসল করতে গেল। গোসল শেষে যখন তিনি বাসায় ফিরে আসেন, চাচি আপুর গলার দিকে খেয়াল করেন। দেখেন আপুর গলার তাবিজটি নেই। এটি দেখে চাচি আপুকে বলেন, কিরে, তোর তাবিজ কোথায়? তখন আপু বলে, গোসল করতে গিয়ে হয়তো বা পুকুরে পড়ে গেছে। চাচি এই কথা শুনে প্রচণ্ড রেগে যান এবং আপুকে বকাঝকা করতে থাকেন। কিন্তু আপু যেহেতু কোনো ঘটনা ঘটেনি, তাই এই ব্যাপারগুলোকে কোনো গুরুত্ব দিত না। ভাবতে এমনি একটা তাবিজ পরিয়ে রেখেছে আমার গলায়। সারাদিন কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় সেদিন রাতে, যখন আপু ঘুমায়। তার কয়েক ঘন্টার পর কল চাপার একটা শব্দে ঘুম ভেঙে যায় তার। আপু ভেবেছে হয়তোবা সকাল হয়ে গেছে, তাই হয়তোবা কল চাপা হচ্ছে। কিন্তু ঘড়ির কাঁটার দিকে তিনি যখন দেখেন, তার চোখ কপালে উঠে যায়। তখন প্রায় রাত 3:30 বাজে। আপু একটু অবাক হলো যে এত রাতে কে কল চাপছে। আপু চাচিকে ডাক দিতে গিয়েও গেল না। এত রাতে আপু মনে মনে সাহস সঞ্চার করে নিজেকে জিজ্ঞাসা করে, আসলে কি গেছে ওখানে, কে কল চাপছে? এরপরেই কল চাপার শব্দ প্রায় বিলীন হয়ে গেল। আপু অবাক হয়ে গেল। এরপর থেকে শুরু হলো অগণিত কান্নার আওয়াজ। মনে হয় হাজার হাজার বাচ্চা আপুর ঘরের জানালার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আপু মনের কল্পনা না ভেবে একটা দুশ্চিন্তায় রূপান্তর হয়ে গেল তার। আপু বলল, কে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই কান্নার শব্দটা একযোগে বন্ধ হয়ে গেল। আপু এবার কিছুটা ভয় পেয়ে গেলেন। চারপাশে পরিবেশটা বেশ নিস্তব্ধতা বিরাজ করছে। আপু যখন আবারও ঘুমানোর জন্য গেল, এমন সময় জানালায় জোরে জোরে ঝাঁকানোর আওয়াজ আসলো। শব্দটা এমনই বিকট যে আপুর কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। আর সেই ভয়ঙ্কর কান্নার শব্দ, কে যেন ডাকছে আপুকে। এসব শুনতে শুনতে এমতো অবস্থায় এলাকার ফজরের আজান দিয়ে দিল। সেই আজানের শব্দটা হওয়ার সাথে সাথে সেই শব্দটাও বিলীন হয়ে গেল। পরদিন আপু অর্থাৎ তার মা চাচিকে সবকিছু খুলে বলেন। চাচি আপুর কথা শুনে শুরুতে বিশ্বাস করেননি, কেননা চাচি সে তাকে নিয়ে চিন্তায় পড়ে যাবে এবং এরপরে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে আনেন তাকে। সেদিন রাতে দরজায় ঠক ঠক করায় চাচি দরজা খোলেন এবং দেখেন চাচা এসেছেন। চাচি একটু অবাক হন, কেননা চাচা তো ছুটিতে বাড়ি আসেন। মোদ্দা কথা, তখন তো কোনো ছুটির দিন ছিল না। কিন্তু চাচি অতটা না ভেবে সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। চাচাকে চাচি আর কিছু না বলে আপুর অদ্ভুত ঘটনা সম্পর্কে একটু হলেও জানান। সেদিন রাতেও কোনো এক অজানা কারণে আপুর ঘুম ভেঙে যায়। এরপর আপু অনুভব করেন ঘরের মধ্যে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে, ঘরের মধ্যে একটা পচা গন্ধ। তাই আপু বিছানা থেকে নেমে দরজার ফাঁকে একটু বাইরে তাকিয়ে দেখে। হঠাৎ তার মনে হয় সে দেখতে পেল কেউ একজন ঘরের মধ্যে হাঁটছে এবং খেয়াল করলো যে তার ঘরের ভেতর কেউ একজন আসছে মনে হয়। তাই আপু বিছানায় গিয়ে কম্বল মুড়িয়ে দিয়ে শুয়ে থাকলো। কিন্তু আশ্চর্য,
এই যে ঘরের দরজা, সেই দরজা তো একা একা খুলে যাচ্ছে এবং তার মনে আছে যে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। এটি দেখে আপু অনেক ভয় পেয়ে গেল। এরপর একটা তীব্র পচা গন্ধ শুরু হলো ঘরের মধ্যে। আপু তখন অনুভব করলেন তার পায়ের কাছে কেউ একজন বসে আছে মনে হয়। হঠাৎ আপুর পা থেকে কম্বলটা আপনা আপনি সরে যেতে লাগলো এবং একটা সময় পর আপু অনুভব করলেন তার পায়ে একটা শীতল হাতে স্পর্শ করলো কেউ একজন। সেই স্পর্শটা এমন যেন হিমালয়ের চেয়েও বেশি ঠান্ডা। আপু তখন বুঝতে পারলেন এটা কোনো মানুষের হাত নয়। সে কি করবে কি না করবে ভেবে পাচ্ছিল না। তার প্রাণ যেন একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে এবং একটা সময় পর আর সহ্য করতে না পেরে আপু জ্ঞান হারান এবং একটি জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়েছিল। তার এই চিৎকার শুনে চাচা চাচি দৌড়ে আপুর ঘরে চলে গেল এবং গিয়ে দেখে আপু জ্ঞানশূন্য হয়ে পড়ে আছে। এরপর চাচা খেয়াল করলেন আপুর পায়ে একটা হাতের চিহ্ন, কিন্তু হাতের চিহ্নটি কোনো মানুষ বা পশু পাখির নয়। এটা দেখে চাচা নিজেও ভয় পেয়ে গেলেন এবং চাচি দ্রুত গ্রামের লোকজনদের সাহায্যের জন্য ডাকলো। চাচির চিৎকার শুনে আশেপাশের যারা ছিলেন সকলেই ছুটে আসলেন। আপুর যখন জ্ঞান ফিরে আসে তখন তাকে চাচার কোলে আবিষ্কার করলো। এরপর চাচা তাকে কি হয়েছিল জিজ্ঞাসা করলে আপু সম্পূর্ণ ঘটনা তুলে ধরেন। এরপর আপুকে গ্রাম থেকে শহরে নিয়ে আসা হয় এবং একজন বড় হুজুরকে দিয়ে শক্তিশালী তাবিজ দেওয়া হয়। রাতুল ভাই, আপুর পায়ের সেই হাতের চিহ্নটি এখনো রয়ে গেছে, যা আপু তার আশেপাশে এখনো স্বাভাবিক কিছু অস্বস্তি অনুভব করে দেয়। তো এই ছিল ঘটনা। রাতুল ভাই গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। সম্ভব হলে আবারও একটি মেইল নিয়ে হাজির হব। আমি বিশাল, মধ্যপাড়া, গাইবান্ধা থেকে। প্রিয় লিসনার, এই ছিল ঘটনা যেটি আমাদেরকে মধ্যপাড়া থেকে বিশাল পাঠিয়েছিলেন। আপনাদের কার কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব। আমাদের স্টুডিওতে আছেন একজন স্পেশাল মানুষ। আমি তার মধ্যে সেই মানুষটার কাছে যাওয়ার আগে আমি কয়েকটি কমেন্ট পড়তে চাই, দেখতে চাই যে কারা কারা গেস করতে পারলেন যে কোন মানুষটি আছেন আমাদের সাথে আজকে। লিখেছিলেন আমাদেরকে ইলিয়াস, এত দেরি হলো কেন। হেলাল উদ্দিন লিখেছিলেন সিরাজগঞ্জ থেকে। রবিউল হাসান লিখেছেন সুন্দর জাহানমোড় থেকে। জান্নাত বাপ্পি লিখেছেন অনেকটা দেরি হলো আজ। আচ্ছা আচ্ছা, আজকে মনে ছিল না। আসলে মনে ছিল না বলতে তা নয়, আজকে যেহেতু প্রথম রোজা এবং তারাবি নামাজের একটা ব্যাপার ছিল। তানভীর প্রধান লিখেছিলেন আমাদেরকে, সালাম জানিয়েছিলেন। লিখেছিলেন হাসানুর আহমেদ নিলয়। জসিম এপি সৈয়দপুর ঘাট থেকে যুক্ত হয়েছেন। রায়হান ছিলেন আমাদের সাথে। খন্দকার মেহেদী হাসান মানু ভাই লিখেছেন ঢাকা থেকে, উনি শুনছেন আমাদেরকে। সোহাগ সর্দার ছিলেন। জয়চন্দ্র ছিলেন আমাদের সাথে। সাগর ছিলেন। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, যাই হোক, আমি আসলে খুব বেশি কথা বাড়াতে চাই না এই মুহূর্তে। আমাদের সাথে এমন একজন আছেন, যেহেতু সময় খুব কম, আমি সরাসরি ভাইয়ের কাছে চলে যেতে চাই এবং আমাদের স্টুডিওতে স্পেশাল এপিসোডগুলোতে যে মানুষটি সব সময় আসেন উনি হচ্ছেন আমার প্রিয় সাইদ ভাইয়া। তো আজকে সাইদ ভাই স্টুডিওতে এসেছেন। বলতে গেলে এটা একটা সারপ্রাইজ স্পেশাল এপিসোড। আমিও একদম স্পেশাল ফিল করছি সাইদ ভাইকে পেয়ে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ রাতুল। বরাবরের মতো তোমার এই জনপ্রিয় অনুষ্ঠানে মাঝে মধ্যে আসা হয় আর কি, মানে সৌভাগ্য হয় আর কি আসার। তো মূলত আজকেও আছি তোমার সাথে, হয়তো কিছুটা সময় থাকার সৌভাগ্য হলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের স্টুডিওতে এসে আমাদের ভূতবেলা অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার জন্য। তো আর কথা বাড়তে চাই না ভাইয়া, আমরা শুনতে চাই আপনার স্পেশাল এপিসোডের স্পেশাল ঘটনাটি। আচ্ছা, তো আমি যেটা দিয়ে শুরু করছি, বরাবরই দর্শকদেরকে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমি তো একটু ভৌতিক বিষয় নিয়ে কাজ করি, এটা তুমিও জানো এবং অনেক দর্শক শ্রোতা যারা আছে এখন তারাও জানে। তো এটার সুবাদে আমি কিন্তু বেশ কিছু জায়গা এর আগে কিন্তু, মানে এর আগে একটা এপিসোডে বলেছিলাম আমি, রেল লাইনে যেখানে কাটা পড়ছে মানুষ সেখানকার ভৌতিক ঘটনা, পাশাপাশি আরও যে ভৌতিক স্পটগুলো ছিল আমি সরাসরি সেখানে যাচ্ছি, সেগুলো মানে দেখছি। তো সেখান থেকে একটা জিনিস আমরা সাম্প্রতি বেশ কিছুদিন আগে হচ্ছে আমরা কিছুটা জায়গায় গিয়েছিলাম। তো মানে ফেসবুকে মূলত ভাইরাল, এটা কোনো একটা মন্দির, আবার সেই মন্দিরের সামনে বিশাল এরিয়া জুড়ে একটা বট গাছ, তার সাথে আছে একটা ভাঙা ব্রিজ।
ব্রিজটা কিন্তু মাঝখানে ভাঙা। তো সেটা গাইবান্ধা জেলাতেই, হ্যাঁ। জি। তো গাইবান্ধা জেলাতেই। তো অনেকেই এটা ফেসবুকে এটা অনেকেই ভৌতিক স্পট হিসেবে যখন প্রচার করলো, তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা একটু যাই না, দেখি না কি আছে সেই জায়গাতে, কি রহস্যময় সে মন্দিরটা, জি। বা সেই মন্দিরে কি ধরনের ঘটনা মানুষের সম্মুখীন হয়। তো আমার পুরো টিম নিয়ে আমি সেদিন ছিল মঙ্গলবার। তো আমরা অনেক কিন্তু জানি যে জিন ভূতের বিষয়গুলো বেশিরভাগ কাজ করে ফকিরেরা, যারা কাজ করে তারা কিন্তু শনি এবং মঙ্গলবার এই কাজ করে। তো আমরা মঙ্গলবারই গেলাম সেখানে। আমরা 5 জনের একটা টিম ছিল আমার। তো 5 জন মিলে গেলাম। তো আমার মাথায় লাইট বাঁধা, আমি যেহেতু ক্যামেরাও আছে আমার কাছে, পিছনে আমার অনেকেরই ক্যামেরা। তো আমি আমার 4টা ক্যামেরা অন থাকে সবসময় 4 জনের কাছে, আমি সামনে এগোচ্ছিলাম। তো প্রথমত আমরা ওই জায়গাটা অতিক্রম যখন করব, বিশেষ করে সিরিয়াসলি ভৌতিক একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে রাতের বেলা। কারণ বটগাছটা কিন্তু তুমি চাইলে বা আমি চাইলে দুইজনে এরকম করে ধরতে পারবো না, বিশাল একটা বটগাছ। আর তার ডালপালা এত জায়গায় মিলে গেছে যে, এবং তার নিচেই আবার ফির 2টা মন্দির, একটা শিব মন্দির আর একটা কালী মন্দির, দুইটাই ওখানে। তো সেই রাস্তার সাথে বটগাছের এক অংশের নিচেই কিন্তু আবার একটা ব্রিজ, রাস্তা যেটা গেছে আর কি, ব্রিজটা মাঝখানে ভাঙা। মানে যদি তুমি ব্রিজটা পার হতে যাও তাহলে তোমাকে সাইড দিয়ে যেতে হবে অথবা অপর সাইড দিয়ে যেতে হবে, কিন্তু মাঝখান দিয়ে গেলে তুমি হয় নিচে পড়ে যাবে। এখন কাঠটার দিয়ে একটু মেরামত করছে আর কি, যদি পুরো এলাকাতে হেঁটে যাওয়া যায় আর কি। তো ওই এলাকাটা পুরোটাই হিন্দু এলাকা। তো আমরা গেলাম রাতের, তখন 11টা বাজে। তো আমাদের কাছে আবার ওই অশরীরও কিছু আছে কিনা এটা ডিটেক্টেড করার জন্য আমাদের কাছে কিছু জিনিস ছিল। তো আমরা চাচ্ছিলাম যে ডিটেক্টেড হয় কিনা, ওই দিনই ফার্স্ট পরীক্ষা কিন্তু আমাদের। তো আমরা গেলাম, তো পুরো রাস্তায় গেলাম, কোথাও কোনো ডিটেক্টেড কোনো সিগন্যাল দিচ্ছে না, কোনো শব্দ হচ্ছে না, মানে এখানে যে আশেপাশে জিন ভূত আছে এটা আমরা বুঝতে পারছি না। তো যখন আমরা ব্রিজের উপরে গেলাম, যার ব্রিজের যখন আমরা মানে বটগাছ যে অংশে, সেই অংশের মাথা থেকে যখন ব্রিজটা পার হয়ে আমরা অপর অংশে চলে গেলাম, ঠিক সেখানেই যাইতেই আমাদের ডিটেক্টেড বেজে উঠলো, মানে হুইসেল দিয়ে উঠলো। তো আমি সঙ্গে সঙ্গে একটু চমকে উঠলাম, কারণ এত রাস্তা আসলাম আমি রাতের বেলা, কোথাও সিগন্যাল দিল না, এই কর্নারে আসতে সিগন্যাল দিল, এবং তার চেয়ে বড় কথা ওই জায়গাতে তার উপরে আছে একটা মানে বড়ই গাছ। আবার ওই যখন সিগন্যাল দিল তখন আমি ভয়ে আমার টিম মেম্বার সব সরে যাচ্ছি, যেহেতু সিগন্যালটা মানে যত এগোচ্ছি আমাদের লো ফ্রিকোয়েন্সি ওখানে যেটা ধরে ডিটেক্টেড, মানে ভূত ডিটেক্টেড যেটা, সেটা 45 নর্মাল, 50 উঠলে একটু অ্যাবনর্মাল, মানে আসছে কিছু আছে দূরে। 50 পার হয়ে যখন 60 হবে, 60 হলে মানে তুমি জিনের খুব কাছাকাছি। তো 60 যখন হচ্ছে, জিনের খুব কাছাকাছি যখন আসতেছে, 60, 65, 77 মানে জিন তোমার খুব কাছে। আবার যখন সেটা যদি 90, 95 হয়, তাহলে কি বোঝা যাবে যে জিন আমাদের কত কাছে। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে আমি যখন ওই জায়গাতে পৌঁছাচ্ছি, ঠিক 60, 65, 77, 80, 90, তার মানে জিন আমার খুব কাছে, প্রচন্ড কাছে, খুব কাছে। তো আমার টিম মেম্বাররা বলতেছে আর আগানোর দরকার নেই, আমরা পিছিয়ে যাই। কিন্তু ব্রিজের মাঝখানে যাচ্ছি, কোনো শব্দ নেই, বট গাছের কাছাকাছি চলে যাচ্ছি, কোনো শব্দ নেই। কিন্তু বড়ই গাছের নিচে যখনই আসতেছি, তখনই সিগন্যালটা একদম হাই হয়ে যাচ্ছে। তো আমরা পিছনের পরে আমরা একটু, মানে আমার কর্মী দেখতে পেয়েছে, যদিও আমার ওই ফুটেজটা আমার পেজে ছাড়া ছিল, সেখানে ক্যামেরাতেও ধরা পড়েছে, বড়ই গাছ থেকে একটা আগুন উড়ে যাচ্ছে, গিয়ে আবার ব্যাক করছে। আগুনটা যায় নাই, কিন্তু হয়তো আমরা ওখানে আসছি বা আমরা ম্যাগনেট ডিটেক্টেড, যেহেতু জিনদের শরীরের সাথে একটা ম্যাগনেট কানেকশন থাকে, তো সেখানে তারা জিন হয়তো মনে করতে বিরক্ত ফিল করছে, যার কারণে উড়ে যেতে ধরছিল, কিন্তু কোনো কারণে আবার ব্যাক করছে। আগুনটা ক্যামেরায় ধরা পড়ছে, এবং আমার সাথে যে ছিল তার একজন দেখছে যে জিনের আগুনটা উড়ে গেল। তো সে একটু চিল্লান দিল, দিয়ে তার পাশেই 2-1টা দোকান ছিল, দোকানের ভেতর থেকে 2-1জন বের হয়ে আসলো ওখানকার। তো ওখানে 2-1জন বের হয়ে আসলো, তাদের গল্পগুলো এমন ছিল যে এই জায়গাটা আসলে খুবই খারাপ। বড়ই গাছটা নিচে কোনো এক ওনারই ভাবি হন সম্পর্কে, সে ভাবি কোনো একদিন মাগরিবের আজানের সময় বাড়ি থেকে বের হয়ে, অর্থাৎ চুলার ছাই, যেটা মানে গ্রামের নারীরা যে চুলার ছাই পরিষ্কার করে, আমরা যেটা বলি হোঁচাই করে নিয়ে এসে বাইরে ফেলে দেয়।
তো উনি চুলা থেকে ছাই তুলে নিয়ে এসে বাইরে মানে রান্না চড়ে দিবে আর কি সন্ধ্যায় রাতের খাবারের জন্য। তো ছাইটা ফেলে দিতে বড়ই গাছের নিচে আসার সঙ্গে সঙ্গে ওনাকে উপর থেকে একদম নিচে ফেলাই দিচ্ছে। আচ্ছা, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার কোমর আঘাতপ্রাপ্ত হয়ে মানে প্রায় ভাঙা অবস্থা। হুম, হুম। তো তখন থেকে বড়ই গাছটা আসলে একটু মানে সবার মানে কাছে লোকমুখে হ্যাঁ, যে মানে একদমই অভিশপ্ত বা এরকম কিছু। অবশ্যই ছাড়া। হুম, তবে এখনো হুম, লোকমুখ যদি আমরা শুনতে থাকি সেটা তো অনেক আগে যাচ্ছে বা আগের জেনারেশন আমার দাদা দাদার দাদা এরকম তাদের সময়কার এই ঘটনা, কিন্তু না এখনো বর্তমানে এখনো স্টেট এটা আছে। হচ্ছে। হুম, তো আমরা তখন ওনার গল্পগুলো রেকর্ড করলাম, ও গল্পগুলো নিয়ে রেকর্ড করে আমি চিন্তা করলাম যে প্রচার করি। আমি প্রচার করেছিও। তো তারপরও ওনারা বলতেছে যে আরেকজন যখন বলেছে শুধু এখানেই না, এখান থেকে মানে আমাদের পিছনের দিকে দেখাচ্ছে যে এখান থেকে আর যদি 20-30 গজ দূরে যাওয়া যায় তাহলে ওখানে একটা শ্মশান আছে, হুম, বৃহৎ শ্মশান। তো ওখানেও অনেক কিছুই ঘটে। আমি বলছি যেমন কি ঘটে? তো আমি ওনাকে বললাম যে আগে আমরা শ্মশানটা একটু দেখে আসি। তো আমরা টিম মেম্বার সহ সবাই আবার যাচ্ছি, মানে আমরা হেঁটে যাচ্ছি ওইটুকু, যেহেতু কাছেই আমার গাড়িতে ওঠার কোনো প্রয়োজন মনে করছি না। তো লাইট নিয়ে আমি আগে আমার কাছে আমার মাথায় ক্যামেরা, আমার পিছনে যারা আছে তাদের কাছে ক্যামেরা, আমার কাছে ডিটেক্টেড যে ডিভাইসটা সেই ডিভাইসটা আমার কাছে। তো এটা নিয়ে এগোতে এগোতে মানে রাস্তার পাশেই দেখলাম লেখা আছে শ্মশান, মানে ওই এলাকার নাম দিয়ে লেখা আছে শ্মশান দান করুন, মানে দান বাক্সটা, শ্মশানের দান বাক্সটা। আচ্ছা, আচ্ছা। তো ওটা দেখার সঙ্গে সঙ্গে আমার কাছে মানে পুরো শরীরটা কেন জানি আমার ঝিমঝিম করে উঠলো। তো আমি ওই মেইন রাস্তা, পাকা রাস্তা, তার নিচ দিয়ে কিন্তু আবার মানে জঙ্গল টাইপের দুই পাশে গাছ, তার নিচ দিয়ে গেছে ভেতরের দিকে। তো আমার টিম মেম্বাররা বলতেছে ওখানে যাওয়াটা উচিত হবে না। তো আমি বললাম যে না, যাই একটু, কি আছে বা কি ঘটে এখানে দেখি। তো আমি যতই এগোচ্ছি আমার লাইট দিয়ে দূরে দেখছি, আমার সাথে যে বলতেছে যে ভাই ওই যে শ্মশান, টাইলস করা, যদিও সাইডটা টাইলস দিয়ে মোড়ানো, কিন্তু শ্মশানটা এমন জায়গায় উপরেই আবার নদী। আচ্ছা, আচ্ছা। নদী বলতে ওটা নালা ধরা চলে, পুরো নদী না এখানে, ওটা একটা নদীর অংশ, মানে ভাগ হয়ে এই দিক দিয়ে আবার নালা হয়ে বয়ে গেছে। তো তার উপরেই কিন্তু শ্মশানটা। তো আমি কিছুদূর এগোনোর পরে আমার কাছে মনে হচ্ছে যে চালের উপরে কিছু একটা ব্যক্তি মানে উকি দিচ্ছে। তো উকি দিচ্ছে যখন, তো আমি চিন্তা করতেছি যে আমি আমার বাকি সহকর্মীদের বলতেছি আচ্ছা তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? তো পিছন থেকে একজন বললো যে হ্যাঁ দেখতে পাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? বলছে যে মন্দিরের উপরে তো কেউ একজন আছে। আচ্ছা, আচ্ছা। কেউ একজন, আপনার টিম মেম্বারের মধ্যে একজন দেখতে পাচ্ছে। জি, জি। এবং যে ব্যক্তিটা আগুন দেখেছিল, বড়ই গাছ থেকে আগুনটা উড়ে যাচ্ছে জিনের, সেই আবার দেখেছে যে কেউ না কেউ একজন ওই শ্মশানের উপরে, মানে ওই চালের পিছন সাইড থেকে মাথা উঁচু করে তাকিয়ে আছে। আমার চোখে সেটা ধরা পড়লো, কিন্তু দূর হওয়ার কারণে, অন্ধকার কারণে ক্যামেরায় কিন্তু আমরা ওইভাবে নিয়ে আসতে পারতেছিলাম, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে যে দুইটা চোখ জ্বলছে। আচ্ছা, আচ্ছা। বিড়ালের মতো, বিড়ালের চোখ যেমন রাতে জ্বলে সেরকম জ্বলছে। তো আমি যত এগোতে যাব, মানে ওটা স্পষ্ট মানুষের অবয়ব ছিল, স্পষ্ট মানুষের অবয়ব, কিন্তু মানুষের চেহারা না। চেহারাটা প্রচুর কালো, চোখ দুইটা শুধু দেখা যাচ্ছে লাইটিং, কিন্তু মানুষের মুখোশ। বিড়াল হলে তো এতটুকু হবে, কুকুর হলে তার মুখ আলাদা হবে, কিন্তু মানুষের মুখমণ্ডল, কিন্তু চোখ দুইটা জ্বলছে এমন মনে হচ্ছে, তবে লাল আলোটা। তো আমরা এগোতে গিয়ে আমাকে পিছন থেকে আমার টিম মেম্বার বলছে আর এগোনোর দরকার নেই। তারপর আমি এগোনোর পরে চিন্তা করলাম যে আর এগোবো কি। তবে আমি যদি আর কয়েক সেকেন্ড হাঁটি তাহলে কিন্তু একদম শ্মশানের সিঁড়িতে পা দিয়ে ফেলবো। তো সেই জায়গা থেকে যখন শ্মশানের সিঁড়িতে পা দেবো, চিন্তা করছি আমার শরীর কেমন, বা পাক আছে কিনা, কিংবা এমনও তো হতে পারে যে ওই সময় অনেকেই বলে যে গরু মাংস খেয়ে নাকি রাত্রেবেলা শ্মশানে যাওয়া যায় না, কিন্তু মঙ্গলবার রাতে আমরা টিম মেম্বার সবাই মিলে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। তো অনেক কিছু বিবেচনা করে যখনই আমি এগোতে যাব, মনে হচ্ছে কোনো একটা গরম হাওয়া আমাকে প্রচন্ড বেগে মন্দিরের দিকে না, সাইড দিয়ে নিয়ে যেতে চাচ্ছে। আচ্ছা, আচ্ছা। মন্দির সামনে, শ্মশান সামনে, কিন্তু সাইড দিয়ে কোনো একটা গরম হাওয়া, প্রচন্ড একটা হাওয়া, গরম। শীতকাল ছিল, কিন্তু প্রচুর শীতকাল, আমরা প্রচন্ড রকম কাপড় চোপড় পরিহিত, কিন্তু তারপরে গরম বাতাসটা আমাকে ধাক্কা দিচ্ছে সাইড দিয়ে সরে যাওয়ার মতো এরকম মনে হলো। তো গরম বাতাসটা লাগার সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর একদম শিউরে উঠলো। তো আমি তখন বললাম যে থাক, আর আমরা এগোবো না, ব্যাক করলাম। তো ওই যে দোকানদার, যেখান থেকে একজন দোকানদারকে পেলাম আমরা, তিনি বলতেছে যে এখানে ভাই অনেক কিছুই ঘটে। তো একটা ঘটনা বললো যে একটা ছেলের বিয়ে ঠিক হয়েছিল,
কয়েকদিন পরই বিয়ে হবে। হুম। তো সে নাকি রাত্রেবেলা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে, মানে হবু বউ, তার সাথে কথা বলতে বলতে শ্মশানের পাশে যেহেতু কিছু ইউক্যালিপটাস গাছ ওখানে লাগানো, তো গাছের বাগান, তো এই মূল রাস্তা থেকে নেমে গাছের বাগানের ভেতর, যেহেতু নতুন বিয়ে হবে তার, সম্ভবত সে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেই রাস্তা থেকে নেমে গেছে হুম। রাত্রেবেলা। তো নেমে যাওয়ার পরে যখন গেছে সারা রাত ছেলেটি আর বাসায় ফেরেনি। পরের দিন তার লাশ ওখানে পাওয়া গেছে এবং মুখে প্রচুর ফেনা টানা ছিল, মানে সাপে কামড়ালে যেরকম ফেনা হয়, কিন্তু কিন্তু শরীরের কোথাও সাপের কামড়ের কোনো চিহ্ন, মেডিকেল রিপোর্ট, মর্গে নিয়ে গিয়েও কিন্তু কোনো পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু আসে নাই যে বিষক্রিয়ায় মারা গেছে, আচ্ছা আচ্ছা। এরকম কিছুই ছিল না। কিন্তু সকালবেলা তার লাশটা ওই বাগানে, ওখান থেকে 2-4-5 হাত পরই কিন্তু মানে শ্মশান। ওই শ্মশানটা। হ্যাঁ। তো এই ঘটনাটা পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করলেও সে সময়ে তারপর থেকে মানুষজন রাত্রেবেলা ওই শ্মশানের আশেপাশে আসলে যায় না। আমার পুরো গা কিন্তু এখনো শিউরে উঠছে, যেহেতু আমি প্রত্যক্ষদর্শী, ওখানে নিজেও গিয়েছি, ওখানকে শুনছি। তো অনেকেই বলছে যে ওইখানে অনেকেই দেখেছে রাতের বেলা হাঁসের ডাক পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। মানে ওই শ্মশানটার নিচে যে নালাটা আছে, নালাটা আছে, সেই নালাতে হাঁসের ডাক পাওয়া যায়। সম্ভবত যেহেতু নালা, এটা স্বাভাবিকভাবে আসতেই পারে। স্বাভাবিকভাবে হাঁস থাকতেই পারে, বা গ্রামেরই কোনো হাঁস টাস ওখানে রাতে বাঁধা থাকে এরকম। কিন্তু রাত্রিবেলা যদি তুমি হাঁস ডাকেও, তুমি কিন্তু অন্ধকারে দেখতে পাওয়ার কথা না হাঁসটাকে। কিন্তু হাঁসটা এত পরিমাণ উজ্জ্বল এবং সাদা যে ভেসে বেড়াচ্ছে অন্ধকারে, তুমি রাস্তা থেকেও দূরে দেখতে পাচ্ছ যে তোমার ওই নালাতে, ওই মানে শ্মশানের নিচেই কিছু একটা হাঁসগুলো বেড়ে বেড়াচ্ছে। হ্যাঁ। একটা নাকি না, একাধিক? অনেকগুলো হাঁস। অনেকগুলো। আচ্ছা আচ্ছা। অনেকগুলো হাঁস মানে ঘুরছে, ভেসে বেড়াচ্ছে, ডাকছে, তুমি শব্দ পাচ্ছ। আবার যদি 2-4-5 জন একসাথে যাচ্ছ, তখন কিন্তু থাকছে না। আবার যখন তুমি একা যাচ্ছ, তখন কিন্তু তুমি দেখতে পাচ্ছ। তো আমি এই কথাটা শোনার পর আমি চিন্তা করলাম, তাহলে কি আমরা যদি একা যাই, তাহলে আমরা কি দেখতে পারবো? তখন আমি আমার টিম মেম্বারকে বললাম যে আচ্ছা, একবার তো আমরা 2-3 জন যাওয়ার পরে আমি এই ধরনের একটা শখ খেয়ে ফিরছি, আমি একটু একা যাওয়ার চেষ্টা করি না? জি। তখন আমার পুরো টিম মেম্বারকে আমি নিয়ে আবার সেই যে বড়াই গাছ, ব্রিজ, বড় বট গাছ, ওখানে রেখে গেলাম। আমি একা হাঁটা শুরু করছি, যদিও আমার ভেতরটা ভয়ে কাঁপছে যে এখন তারপরও এই ব্যাপারটাকে আমার খুব আগ্রহ থেকে, যে আমি দেখতে চাই কেমন হাঁস রাত্রেবেলায় শ্মশানের এখানে ভেসে বেড়ায়, আমার দেখার খুব আগ্রহ জাগলো। তো তখন আমি গেলাম, যাওয়ার পরে কিন্তু রাস্তা থেকে নেমছে, আমার পা মনে হচ্ছে যে কাঁপছে, এগোচ্ছে না, মনে হচ্ছে যে না থাক, যদি দেখে ফেলি বা যদি অন্য কিছু ঘটে। কিন্তু আমি এমন কিছু একটা করেই গেছি যাতে আমার সাথে এরকম কোনো কিছু না ঘটে, খারাপ কিছু যেন না হয়। তো আমি এগোচ্ছি, কিন্তু আমার পা বলছে এগোনো যাবে না, কিন্তু আমার মন বলছে আমি দেখতে চাই। আচ্ছা আচ্ছা। পা বলছে এগোনো যাবে, কিন্তু মন বলছে দেখতে চাই। কিন্তু আমি একটু এগোনোর পরে আমি হাঁস দেখিনি। আচ্ছা আচ্ছা। কিন্তু মানুষের মতো কেউ একজন উপর হয়ে একদম জ্বলছে সাদা একটা আলো, জ্বলছে সাদা একটা আলো। আমি দেখলাম শ্মশানের দরজায়, সে দরজা থেকে মাঝখান থেকে সে মিলাই গেল। আপনি স্পষ্ট দেখেছেন জিনিসটা? আমার গায়ের লোম কিন্তু দাঁড়ায় যাচ্ছে, আমি কিন্তু নিজে দেখেছি, আমি খেয়াল করছি। মানে আমার চোখ মুখ মনে হচ্ছে যে এখনো আপনার ফেসের এই সাইড দিয়ে বোঝা যাচ্ছে যে আপনি ফুলে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল। তখন আমি মানে এত পরিমাণ ভয় পেলাম যে আমি তো হাঁস, রাত্রেবেলা হাঁস নদীতে ভাসে এটা দেখতে আসছি, কিন্তু আমি অন্য কিছু দেখে ফেললাম। তখন আমি দ্রুত, ওখানে আর দেরি করিনি, দ্রুত দৌড়ে আবার মূল রাস্তায় উঠলাম। ওঠার পর তাকালাম যে আছে কিনা। ওঠার পর যখন আমি তাকাই, তখন আর একটা দেখি নাই, 4টা দেখেছি। ওই অবয়ব শ্মশানের 4 কোণারে 4টা। মানে আমার মনে হচ্ছিল যে আমি চোখে ভুল দেখতেছি কিছু, অথচ চতুর্দিকে অন্ধকার, 4টা সাদা মানুষ 4 কোণারে। পরে আমি দ্রুত ব্যাক করলাম, ব্যাক করার পরে একটু মানে ব্যাক করতে করতেই আর কি ফোন চাপছি, এবং আমার সহকর্মী যারা গিয়েছে তাদেরকে ফোন দিচ্ছি যে এগিয়ে আসো, কারণ আমার হাঁটার মতো আর শক্তিটা আমার পায়ে নাই। মনে হচ্ছে যে আমি এই পাকার উপরে এখন পড়ে যাব এবং আমি শেষ এখানে। তারপরে আমি অনেক কষ্টে, তারাও এগিয়ে এলো, আমিও এগেলাম। তো আমার যে ওই যে ডিটেক্ট করা যে ডিভাইস, সেটাকে অন করাই ছিল। আমি যখন হাঁটছি আর এগোচ্ছি, আবার এইদিকে অনেকটুকু আসলাম, কোনো সিগন্যাল নেই, কিন্তু পাশে আরেকটা বড়ই গাছ রাস্তার পাশে, সেখান দিয়ে যখন অতিবাহিত করতে, সেখানে আমার সিগন্যাল একদম ৭০ হাই হয়ে গিয়ে শব্দ করা শুরু করলো। তখন আমি ভাবছি যে তাহলে কি আমার পিছু নিল তারা। তারপর আমি মূল জায়গায় গেলাম, যাওয়ার পরে দোকানের ভেতর গিয়ে পানি টেনে খেলাম, মুখটা একটু পানি দিয়ে ধুইলাম। ধোয়ার পরে মানে আমি মোটামুটি ভালো রকম ভয় পেয়ে গেছি। তো তারপরে আরেকজন বলতেছে যে আপনি একা কেন গেছেন?
কারণ এই জায়গাটা আসলেই ভালো নয়, আসলে ঠিক নয়। তো পরে আমি ওখানে আরেক ছেলের সাথে আরও 2-3 জন ছেলে তারা গল্প করতে করতে এক পর্যায়ে বললো যে আপনি এই রাস্তায় গেছেন, কিন্তু আপনি যদি এই সাইড দিয়ে আরেকটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যদি হাঁটেন তাহলে কিছুদূর যাওয়ার পর আপনি মাঝে মধ্যে বিশাল সাপ দেখতে পাবেন। আমি তাকে কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলাম। অনেকের মনে হতে পারে যে আমি গল্পটা বানায়া বলছি, কিন্তু এই গল্পের ফুটেজ কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও আছে, আমার ফেসবুকেও আছে, পেজেও আছে। তো সেই ব্যক্তিটা নিজে থেকে বলল যে তার সাথেই ঘটে প্রতিনিয়ত এই ঘটনা। যদি সে একা বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় তার সাথে এই ঘটনাটা ঘটে, কিন্তু যদি মানে তার সাথে এমনও ঘটে সে যখন রাস্তা দিয়ে বাড়ির পথে হাঁটবে এমন সাপ দেখবে, সাপের মাথাটা রাস্তার উপরে কিন্তু পুরো লেজ বা বাকি অংশটুকু নিচের দিকে, রাস্তা থেকে নিচের দিকে। আচ্ছা আচ্ছা। তো সেটা ফানা তুলে বসে থাকবে কিন্তু কোনোভাবেই নড়বে না। সে হুশ মানে বিভিন্ন শব্দ করে তাড়ানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে নড়ে না। কিন্তু সে যখন 1-1.5 ঘন্টা দাঁড়ায় থাকে ওই জায়গাটাতে সাপটা 1-1.5 ঘন্টায় থাকবে। যদি কোনো মানুষ আসে তাহলে ওটা নিচের দিকে চলে যায়, আর যদি মানুষ না আসে, যদি সে একাই থাকে ওখানে, যদি মানুষ না আসে তাহলে ওই সাপটা 2-2.5 ঘন্টা পর্যন্ত ওখানে দাঁড়ায় থাকবে। ওই ব্যক্তিটা ওখানে 2-2.5 ঘন্টা পর্যন্তই দাঁড়িয়ে থাকে, সে এগোতে পারে না, বাড়ির দিকে যেতে পারে না। তো আমি তাকে কৌতূহলবশত জিজ্ঞেস করলাম তাহলে আপনিও কি 2-2.5 ঘন্টায় গিয়ে এখানে দাঁড়ান? বলছে হ্যাঁ। তো তখন আমার কৌতূহল হলো যে তাহলে আমরা সেই জায়গাতে গিয়ে দাঁড়াই যে জায়গায় আপনার সাথে এই ঘটনাগুলো ঘটে, আমরা একটু হাঁটি। আমার পুরো টিম মেম্বারকে নিয়ে আমি এগোলাম যে চলো তাহলে আমরা একটু হাঁটি। আল্লাহর মানে একটা হয়তো এটা খেলা হতে পারে, কারণ যতগুলো জায়গা আমরা ঘুরেছি ডিটেক্টেড করেছি সবগুলো বড়ই গাছের নিচে। আবার এই ছেলে আমাদেরকে যে হাঁটতে হাঁটতে যে জায়গাটা নিয়ে গেল সেটাও পাশেও একটা বড়ই গাছ, আচ্ছা, কিন্তু গাছটা অনেক ছোট, তার এই পাশে জঙ্গল, ওই জায়গাতেই তাকে হচ্ছে আটকানো হয়। তো অনেক সময় বলে যে মানে ওই রাস্তার পাশ থেকে সে বৃদ্ধ মহিলার হাসির শব্দ পায়। আচ্ছা। আবার অনেক সময় দেখে যে কোনো এক বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে রাত্রিবেলা জঙ্গলের ভিতর দিয়ে চিকন সরু পথ আছে, এই পথ দিয়ে জমি ডিঙিয়ে বিভিন্ন বিল ডিঙিয়ে তার ওপাশে একটা গ্রাম আছে, ওই জমির ভিতর দিয়ে আল দিয়ে নাকি বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে রাস্তা পার হয়ে যায় ওনার সামন দিয়ে। তো আমি বললাম যে ওটা কি আমরা দেখতে পারবো? কই আপনি একা থাকলে পারবেন, কিন্তু আমি যে ভয়টা খেয়ে আসছি আর তো একা থাকার মতো এনার্জি আমার শরীরে নেই। তখন আমি তাকে নিয়ে হাঁটতে 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 বড়ই গাছটার কাছে গেলাম। বলছে ভাই এই জায়গাটাতেই। উনি এই জায়গাটি দেখালো। আমার আপনি ভিডিও ফুটেজটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমি ঠিক বড়ই গাছটা আমার পিছনে আমি দাঁড়ালাম, ছেলেটা ওই পাশে দাঁড়ালো, আমার ক্যামেরাম্যান সামনে, পিছনে একটা ক্যামেরাম্যান, সামনে একজন, পিছনে লাইটম্যান একজন সাইডে কর্নার থেকে লাইট দিচ্ছে। আমরা মানে মোট কথা আমি যেহেতু শুটিং করছি বা ভিডিও করব গল্পগুলো ভৌতিক স্থানে, তো আমি যখন দাঁড়ালাম ঠিক বড়ই গাছটার আমার মাথার ঠিক উপরের সাইডে একটা ছোট বড়ই মানে ছোট ডাল আর কি আমার মাথার উপরে চিকন সরু, ওখানে যদি একটা মানে খুব বেশি কিছু না, যদি কোনো একটা মানে মোরগও বসে বা মুরগিও বসে ছোট ডালটাতে ভর সহ্য হবে না, এত চিকন একটা ডাল। তো সেটার নিচে এসে উনি গল্প বলছে, আমি গল্পটা হা করে শুনছি যে কিভাবে সম্ভব রাত্রিবেলা একটা বৃদ্ধ মহিলা মানে লাঠিতে ভর দিয়ে দিক দিয়ে হেঁটে যায়, উনি সেটা দেখতে পান। তো উনি গল্প বলতে বলতেই আচমকা কে যেন আমার মাথায় সজোরে একটা থাপ্পড় দিল, মানে আমার মাথায়। ওনার সাথে গল্প করতে হ্যাঁ আমি গল্প করতেছি, আচ্ছা আচ্ছা, আমি গল্প করতেছি, কিন্তু আমাকে কেউ একজন মানে মাথাটা ধরে একদম জোরে পিছন থেকে একটা এত জোরে ধাক্কাটা মারছে, আমি মানে শুটিং এর মানে কথোপকথন অবস্থাতেই আমি একদম মানে নড়ে উঠলাম, মাথাটা আমার একদম ভালো নড়ে উঠলো। আমি তৎক্ষণাৎ পিছনে তাকালাম যে আসলে কি হলো আমার সাথে। তাকানোর পিছন তো ফাঁকা, যেহেতু লাইট আছে আমার সাথে, উপরে তাকালাম দেখলাম বড়ই ডালটা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বড়ই গাছ থেকেই আমাকে আঘাতটা করা হয়েছে। আচ্ছা। আবার অনেকেই কথিত আছে যে বড়ই গাছে নাকি জিন টিন থাকে না, কারণ বড়ই গাছটার যেমন হচ্ছে আমাদের ধর্মে যদি কেউ মারা যায় বড়ই পাতা দিয়ে গোসল করানো হয়, আবার বড়ই পাতা দিয়ে নাকি জিন ভূত যদি আচর করে বড়ই পাতাকে তাড়ানোর ক্ষেত্রে বড়ই পাতা কাজে লাগে। কাটা যেহেতু কাটা আছে গাছে, তাহলে যদি তাই হবে তাহলে 3টা স্পরে 3টা বড়ই গাছ, একটা বড়ই গাছের নিচে গেলে আমরা ডিটেক্টিভ 90 পর্যন্ত সিগন্যাল পাচ্ছি, সেখানেই আবার কোনো মহিলাকে সন্ধ্যাকালীন ফেলে দিয়ে একদম কোমর ভেঙে ফেলা হয়েছে। আবার যে বড়ই গাছে শ্মশানের কাছে সেখানেও সিগন্যালটা অফ হয়ে গেল। আবার এই ব্যক্তি গল্প করতে করতে যে বড়ই গাছের কাছে নিয়ে আসলো সেখানে সিগন্যাল আপ হলো তো হলো, ওখানে সিগন্যাল যে আপ হচ্ছে সে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। সেখানে গিয়ে আমি আচমকাই কেউ একজন আমার মাথায় সজোরে বাড়ি মারছে, আমি আঘাত পেয়েছি, কিন্তু আমার কোনো সহকর্মী যারা ছিল বা যারা আমার সাথে ছিল তাদের কাউকে আমি বুঝতে দেইনি, কারণ বুঝতে দিলে প্রত্যেকে ভয় পেয়ে যাবে। তখন আমি তাকে বললাম যে ভাই আমরা একটু এগোই,
তো কিছুক্ষণ এগোনোর পরে উনি বললো যে এখানে একটা গাছ আছে, সে গাছের কোনো ডালপালা নেই, কিন্তু এই গাছের নিচে গেলে রাত্রেবেলা অনেক ভ্যানটা আটকে যায়। তাই বললাম যে আমি তাহলে সেখানেও যেতে চাই। আমি ওনার গল্প যত শুনছি মনে হচ্ছে যে আমাকে যেতে হবে, দেখতে হবে। তো উনি হাঁটতে হাঁটতে একটা গাছে নিয়ে গেলেন, গাছটাও বড়ই গাছ, কিন্তু বড়ই গাছে কোনো পাতা নেই, কোনো ডাল নেই। গাছটা এরকম মোটা, মনে হচ্ছে যে কেউ মাথা কেটে দিয়ে গেছে। তো ন্যাচারালি তুমি যদি কোনো বড়ই গাছের মাথা কেটে দাও, ডাল কেটে দাও, কিছুদিন পর কিন্তু কুশি গজাবে, নতুন ডালের উৎপত্তি হবে। কিন্তু এত বছর হচ্ছে গাছটাকে মাথা কেটে দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ওই গাছে কোনো ডাল গজায়নি, পাতা গজায়নি, মানে কুশি আসেনি, অথচ নিচের অংশ এখনো তাজা। আচ্ছা আচ্ছা, মানে দেখা যায় দীর্ঘদিন যদি কোনো গাছে যদি জীবন না থাকে তো পচে যায়, মরে যাবে, পচে গাছটা যায়। শুকনো হয়ে যাবে, গাছে কোনো রস থাকবে না। হুম, কিন্তু আমরা দেখলাম গাছটা স্টিল এখনো জীবিত। হুম, আমি গাছের কাছে গাছটা হাত দিলাম, ধরলাম, আবার একটু মানে আঘাত করার চেষ্টা করলাম, গাছটা জীবিত না কিছু, হুম, দেখলাম না, তাজা একদম, গাছটা এখনো কিন্তু জীবিত, কিন্তু মাথায় কোনো পাতা পাতা, বের হয়নি। কোনো কিছু আর বের হয়নি। তো ওনার গল্প শুনতে শুনতে উনি বলছে, ভাই আমি তো আর বাড়ি যেতে পারবো না, আমাকে একটু আগায় দিয়ে আসেন। হুম। তখন আমরা তাকে সবাইকে নিয়ে আমরা আগায় দিয়ে আসলাম, আচ্ছা। সবাই মিলে আগায় দিয়ে আমরা আর ওই রাস্তাতে আর ব্যাক করিনি, হুম, কারণ যেহেতু আমরা অনেকগুলো বিপদে বা বাধার সম্মুখীন হয়েছি। কিন্তু কৌতূহল হলো যে আমরা যে বটগাছটা দেখার জন্য গেলাম, তার নিচে যে মন্দির, শ্মশান, সেখানে তো আমার কিছু- যাওয়া হলো না। পরে সবাইকে বললাম যে আমরা আবার ব্যাক করব। হুম, হুম, রাত তখন 12টা পার হয়ে গেছে। আমরা ব্যাক করলাম, সবাই গাড়িতে উঠলাম, ব্যাক করে আসলাম ব্রিজটার কাছে। এবার আমাদের যাত্রা হচ্ছে ঠিক ওই বটগাছের নিচে, হুম, মেইন রাস্তা, তার উপরেই বটগাছ পার হয়ে গেছে, বটগাছের নিচ দিয়েই মেইন পাকা রাস্তা, সাইডে গাছ, হুম, তার ভিতরে মন্দির। কিন্তু বটগাছের কিছু কিছু শিকড় এমনভাবে সাইড দিয়ে নামছে, মনে হচ্ছে যে একটা গাছের মানে এই সাইড দিয়েও এই side শুরু একটা গলি তৈরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দুই সাইড দিয়ে শুধু মনে হচ্ছে যে কেউ দেওয়াল তৈরি করছে। সেগুলো বটগাছের যে শিকড়টা নেমে আসছে ডাল থেকে, মোটা মোটা ডাল, ওটা দিয়ে শিকড়টা, মানে মনে হবে কি যে আপনি যদি রাত্রেবেলা ঢোকেন এর ভেতর, কোনো এক গুহার ভেতর আপনি ঢুকে গেলেন। তো আমি সাহস করে ঢুকলাম। আচ্ছা, এটা কি সেই মন্দিরটা যেখানে ওই যে আপনি একটা বাতাস অনুভব করেছিলেন জোরে? না না, শ্মশান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ওইটা ওই গাছটা পার হয়ে গিয়ে জি, জি, জি। ব্রিজ পার হয়ে সামনে এগোলেই শ্মশান। হ্যাঁ হ্যাঁ, ওটা শ্মশানের গেটে। শ্মশানে গিয়ে ওই ঘটনাটা। হ্যাঁ। আর এই গাছে আমরা তখনও যাই নাই, কারণ যাননি। ব্রিজ আমরা পার হয়েছে, এতক্ষণ যে ঘটনাগুলো বললাম সব ব্রিজ পার করে। হুম, হুম, পরে ব্যাক করলাম আসার জন্য, বাড়ি ফিরবো যখন, তখন আবার ব্রিজের এপারে অর্থাৎ বটগাছ। এবং তো যখন আমি লাইটটা ক্যামেরাটা নিয়ে যখন আমরা আসলাম, আমাদের সাথে ওখানকার এক কাকা ছিলেন, উনি সহযোগিতা করলেন আমাদেরকে। হুম। তো আমরা যখন আসলাম, আসার পরে বটগাছটা যখন গেলাম, তখন দেখলাম যে বটগাছটা বিশাল, মাঝখানে এতটুকু ট্যাগ ডাল বের হয়েছে, কিন্তু ডালটা কেটে দেওয়া, কিন্তু তার মাথায় লাল কাপড় বাঁধা, আচ্ছা আচ্ছা, সিঁদুর পরানো, হুম, নিচে ত্রিশূল, একটা ছোট্ট একটা পাথর, তার উপর দুধ ঢালা। হয়তো সনাতন ধর্মাবলম্বীরা ওখানে কোনো না কোনো পূজা তারা করে থাকেন ওই গাছের। কিন্তু কথিত আছে যে ওখানে একটা পাকুড় গাছও ছিল। হুম। তো পাকুড় গাছ এবং বট গাছ দুইটার বিয়ে হয়ে গেছে, মানে আচ্ছা আচ্ছা, ওনাদের ধর্মমতে বিয়ে পড়ানো হয়েছিল, সিঁদুর, হুম। মানে যার রীতিনীতি হিন্দু ধর্মের, সেই হিন্দু ধর্মের রীতিনীতিতে ওই বট পাকুড়ের বিয়ে হয়ে যায়। কিন্তু মাঝখানে পরবর্তীতে পাকুড় গাছটা মারা যায়, কিন্তু বট গাছটা ওখানেই আছে। কিন্তু ওনারা ওনাদের কার্যক্রম অনুপাতে সিঁদুর ওখানে মেখে দিয়ে আসে। হুম, তো দেখার পরেও জায়গাটা এত পরিমাণ ভৌতিক লাগছে, মনে হচ্ছে যে পানির তারই নিচেই কিন্তু নদীর নালাটা, ওই যে ব্রিজটা, নালাটা, নদীর জি, নালাটা, মনে আছে। হ্যাঁ, ওই নালায় বেয়ে কিন্তু আবার শ্মশান পর্যন্ত, হুম, হুম, শ্মশানের ওখানেও কিন্তু এই নালাটাই আবার এই গাছের পাশ দিয়েও বয়ে গেছে। তো ওখানে একটা কথিত আছে, ওই কাকা নিজেই বলল যে আমরা প্রতি বছর যে পূজা করি, দুর্গা পূজা হয়, হুম, হুম, আমাদের যে পুজোগুলো হয়, পুজো হওয়ার পরে আমরা যদি হুম। কোনো মূর্তি বিসর্জন দিই, অর্থাৎ প্রতিমা বিসর্জন যেটাকে বলে, হুম। তো প্রতিমা বিসর্জন দিলে মনে হচ্ছে যে মাটি তো মানে খুলে খুলে যাবে। প্রতিমা যদি ভেসে দেওয়া হয়, মাটি তো খুলে যায়, জি, হ্যাঁ, যেহেতু মানে মাটি দিয়েই তৈরি করা, খড়টা জি, থাকে এবং বাঁশগুলো যে থাকে মাটিগুলো সেটা। খুলে যায়। তো ন্যাচারালি যদি নদীর স্রোত থাকে, হুম। তাহলে প্রতিমা বিসর্জন দিলেও কিন্তু মাটি খুলে গেলেও পল বা খড় যেগুলো বাঁশ, এগুলো তো শুকনা, হুম। তো ভাসমান, তো স্রোত থাকলে স্রোতের দিকে কিন্তু ভাসবে, হুম, হুম, ভাসবে তো অবশ্যই। তো স্রোতের দিকে যদি ভাসলে কিন্তু যাওয়ার কথা। কিন্তু কাকা বলল যে আমাদের কোনো প্রতিমা ভেসে দিলেও হুম। এখান থেকে যায় না, আচ্ছা, মাটি আচ্ছা। খুলে পড়ে গেলেও খড় এবং বাঁশগুলো যে ওই যে ব্রিজের পাশের কর্নারের যে বড়ই গাছ, হুম, সেখানে গিয়ে আটকে থাকে।
এখন আচ্ছা। প্রশ্ন হতে পারে হুম, হুম, যে প্রতিমা যদি আমি এখানে বিসর্জন দেই, পানির স্রোত কিন্তু এদিক দিয়ে বহমান, হুম। কিন্তু পানির স্রোতের বিপরীতে বিপরীতে। গিয়ে হুম। বড়ই গাছের নিচে গিয়ে এই প্রতিমার মানে খড় বাঁশগুলো কিভাবে আটকে থাকে, হুম। এটা কিন্তু একটা ভাববার বিষয়। জি অবশ্যই। সায়েন্স তুমি যদি বিজ্ঞানও চিন্তা করো, তাও কিন্তু স্রোতের বিপরীতে যদি না যায় ভেসে, হুম। যেখানে ফালায় রাখছে ওখানেই থাকে। সেখানেই থাকবে। আর যদি ভেসে যায় তাহলে তো পানির স্রোতের দিকে সেদিকে চলে যাবে। অনুকূলে যাবে। কিন্তু উল্টো স্রোতের বিপরীতে এসে ওই পাশের ঠিক ব্রিজের সেই অপর প্রান্তে সেই বড়ই বড়ই গাছটা, গাছটার ওখানে এসে বিশাল বড়ই চলে গাছটার নিচে গিয়ে হুম। সমস্ত প্রতিমার মানে খড় বাঁশ সবগুলো আটকে যায়। যাবে। হুম, হুম, প্রতি বছরই এটা হয়। তো প্রতি বছর যখন এটা হচ্ছে, হুম। তখন নিশ্চয়ই একটু হলেও কিন্তু বোঝা যায় যে কিছু না কিছু হুম, হুম। অশরীর শক্তি কিন্তু ওখানে বিরাজমান বা আচ্ছা, আছে। তো আমাদেরকে বলা হলো যে তোমরা এদিক দিয়ে ঢুকবা কিনা, হুম, মানে আমরা তো মূল রাস্তায়। আমার সহকর্মীরা বলতেছে না, আমরা এই বট গাছের নিচে দিয়ে ভেতরে ঢুকবো না, হুম, হুম। কারণ তুমিও যদি যাও, আমি আশা করব তুমি একদিন আমাদের সাথে যেতে পারো। হুম, হুম। তুমি যদি ঢুকতো ওইদিকে, তোমার মনে হয় না প্রথম দেখাতে সাহস হবে এই জায়গাতে আমি ঢুকি, কারণ নদী যেদিকে, নদীর কর্নারের উপর থেকে বট গাছের শিকড় এই পাশে বেড়া দিয়ে দিছে, হুম, হুম। এই পাশে পুরো বট গাছটা। ভেতরে গেলে আর একটা গলি মনে হয় তুমি পাবা, কিন্তু যদি ওই গলিতে তুমি বের হতে যাও তাহলে একদম ডিরেক্ট তুমি মন্দিরের মুখোমুখি পড়বা। তো আমি ভিতরে ঢুকলাম, মন্দিরের ভিতর লাল নীল আলো ঝাপছে, হুম, একদম ভৌতিক একটা পরিবেশ। আমি সাহস করলাম যে যাব, হুম। যা হয় হবে। তো আমার সাথে আমার বন্ধু কবির, তাকে বললাম যে ও, আরগুলো কিন্তু গেল না। হুম। কবির বলতেছে আমিও যেতে চাই। আচ্ছা। তো কবিরকে আমি সাথে নিলাম, যদিও ও একটু এইগুলা জিনভূত টাইপের এগুলা বিষয় নিয়ে ওর একটু মন্ত্রতন্ত্র ভালো জানা আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাতা টাতা খেলতো, হুম, হুম। মানে পাতা খেলা হয় না বাহিরে, জি, জি। সেরকম বিভিন্ন মন্ত্রতন্ত্র ওর মুখস্থ। জানা আছে আমার। হ্যাঁ, তো ওর তাছাড়াও বিভিন্ন ফকিরদের সাথে ওর খুব ওঠা বসা, আচ্ছা, আচ্ছা। তো ওর কিছু শিখে ফেলেছে। তো হুম। আমি বললাম, ঠিক আছে, তা তুমি আমার সাথে চলো। হুম, ও পিছনে ক্যামেরা, আমি ঢুকে পড়লাম, মানে আল্লাহর নাম নিয়েই ঢুকলাম। হুম, এবং ওই যে বললাম না, ওখানকার এক স্থানীয় কাকা হিন্দু, তিনি হুম। আমাদেরকে বললেন যে ঠিক আছে তোমরা যাও, কোনো সমস্যা নেই, আমি আছি। হুম, হুম। তো ওনার কাছে একটা টর্চ, আমি বললাম যে কাকা তাহলে আপনার টর্চ লাইটটা আমাদেরকে দেন, কারণ আমার মাথার লাইটের চার্জ কমে গেছে, খুব দূরে আলো যাচ্ছে না। আমি ঢুকলাম, আগে ঢুকতেছি, কিন্তু মনে হচ্ছে যে আমি কোনো গুহার ভিতর ঢুকছি, আচ্ছা। এরকম মনে হচ্ছে। নদীতে পানি যাচ্ছে, কলকল শব্দটা কানে আসছে, হুম, নীরব নিস্তব্ধ একটা পরিবেশ। মনে হচ্ছে এই বুঝি উপর থেকে কেউ একজন আমাকে থাপা দিয়ে ধরে তুলে নেবে, হুম। এরকম আমার মনের মধ্যে চলছে। আমি তখন এগোলাম, এ আমাকে বলতেছে যে এগো। আমি বলছি যে আর ভিতরে আমরা যাব না, ব্যাক করি, করে আমরা মূল রাস্তা ধরি। সমস্যা নেই, সামন দিয়ে যাও, শরীর গলি দেখে ব্যাক করো। অর্থাৎ আচ্ছা। বট গাছ পাশ দিয়ে ঢুকলাম, হুম, হুম। ঢুকে আরেকটা এদিক দিয়ে ঢুকলাম, ঢুকেই মন্দির। হ্যাঁ। তা আমি একটা মন্দির একদম ভাঙা চোরা জরাজীর্ণ, আর তার পাশে হচ্ছে মহাদেবের, যে ওনাদের হিন্দু ধর্মের যে মহাদেব হুম, হুম, হুম। আর কি, যেটাকে বলা হয় শিব মন্দির, সেই শিবের মূর্তি অবয়ব এভাবে আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে হুম। কেউ বুঝাতে চাচ্ছে, কেউ বলছে দূর হয় এখান থেকে, আচ্ছা, আচ্ছা। মানে এটা কেউ আপনাকে বলেনি, কিন্তু আপনার অন্তরের মধ্যে মনে অন্তরের হচ্ছে। মধ্যে গেঁথে যাচ্ছে যে দূর হয় এখান থেকে তাড়াতাড়ি। তা আমি চিন্তা করতেছি যে দূর হব, মানে আমি বললাম যে কবি তুমি কি যেতে চাচ্ছ? হুম, হুম। মনে হচ্ছে ও ফিস করে পিছন থেকে বলতে চলো যাই, সরে যায় এখান থেকে, কিন্তু না, ও একদমই চুপ। হুম। ও বলতেছে যে না, আমি তো তোমার কিছু বলিনি, কিন্তু আমার কানে মৃদু করে কেউ বলছে, কেউ চিৎকার করে বলবে তাও না, হুম, হুম। খুব যে আস্তে বলবে তাও না, ফিস করে বলছে তাও না, কেউ একজন মৃদু বলছে দূর হয় এখান থেকে। দূর হয় এখান থেকে। হ্যাঁ, তখন আমি রীতিমতো ঘামতে শুরু করলাম। হুম, ওকে বললাম যে আমরা এখান থেকে বের হই। ও বলতেছে আরে আসছি যখন ভিডিও করি, হুম। ঢুকছি যখন ভিতরে। আপনি যে এই কথাটা শুনেছেন, ভাইয়া কিন্তু ও শোনে নাই, জি। আমি শুনছি। হুম, হুম, অথচ ও আমাকে বলতেছে যে আসছি যখন ভিডিও করি ভালো করে, হুম, হুম। ঢুকতে যখন পারছি কিছু হয় নাই, তার মানে কিছু হবে না। তখন আমি চিন্তা করলাম যে এখন আমাদের কি করণীয়। জি। আর যদি আমি বের হতে যাই তাহলে কিন্তু মহাদেবের ওই মন্দির সামন দিয়ে ডিঙিয়ে বের হতে হবে। হুম, হুম। ওই যে আমাদের টিম মেম্বাররা যেখানে, তার আরেক পাশে গাছের এই পাশ। তো আমি বললাম যে আমি কি পিছন দিয়ে ব্যাক করবো? তারপরে ওখান থেকে কোনো এক কাকা চিৎকার করলো যে পিছনে ব্যাক করা যাবে না, আচ্ছা। কারণ যারাই এই গলি দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হতে গেছে কিন্তু পিছনে ব্যাক করতে গেছে, হুম, হুম। তারাই হয় ছিটকে নিচে পড়ে গেছে, না হলে ধাক্কা খেয়ে গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে, অনেকে রক্ত বের হয়েছে। আবার তখন আমি আর ব্যাক করলাম না পিছনে। হুম, হুম।
সাহস নিয়ে এগোলাম মন্দিরের কাছে, একদম মন্দিরের গেট আমি এখানে 1 টাকার ফাঁক। তখন আমি যেতে গিয়েই ওই মন্দিরের দিকে একটু তাকালাম, শিবের অবয়ব যে মূর্তি ওখানে তৈরি করা, তাকালাম, কিন্তু মনে হচ্ছে শিবের চেহারাটা তো মানে এমনিতেও তো একটু হাসি টাইপের, কিন্তু আমার কেন জানি মনে হলো আচমকাই যে উনি আমরা যাচ্ছে ওখান থেকে উনি মনে হয় বেশি হাসছেন। আচ্ছা আচ্ছা। এবং যদি- হাসিটা আরো বাস্তব মনে হচ্ছে। যদি মাটির এরকম। মূর্তিকে যদি আমি তৈরি করে রাখি একটু হাসিমুখ অবস্থায়, হুম, কিন্তু হাসিমুখ না, মূলত অবশ্যই তুমি দুর্গার প্রতিমূর্তি দেখেছো, হুম, অবশ্যই কালীর প্রতিমূর্তি দেখেছো, বা অন্য অন্য দেবদেবীদের প্রতিমূর্তি তুমি দেখেছো, তো ওইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে উনি বেশি হাসছেন। আচ্ছা। আমার পুরো শরীরটা ঝিম করে উঠলো। আমি দ্রুত ওখান থেকে চলে একদম রাস্তায় গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমি একটু হাঁপাচ্ছি, পুরো গা কিন্তু আমার ঘেমে গেছে, অথচ শীতকাল, হুম, হুম, প্রচণ্ড শীত, চারদিকে কুয়াশা, হুম। আমি প্রচুর ঘামছি। সবাই বললো যেহেতু আজকে পরপর অনেক কিছু 3টা হয়েছে। জায়গায় আমরা আঘাতপ্রাপ্ত, আমাদের মনে হয় না 3-এর অধিক কোনো জায়গায় আমাদের আর যে আঘাতপ্রাপ্ত হলে হতো। তখন ওই কাকা বললো যে বাবা আজকে যা হয়েছে তোমরা যাও, হুম, হুম, আর আমি তোমাদেরকে অনুরোধ করি আজকে আর কোথাও যেও না, হুম। আজকে আর কোথাও এই ধরনের কোনো কিছু করো না, কারণ 3বার বেশি বাধা পাওয়ার পরেও যদি তোমরা এই ধরনের কোনো কিছু করো তাহলে বড় ধরনের ঘটনা বা ক্ষতি হতে দুর্ঘটনা পারে। হুম। ঘটতে পারে। তখন আমি সবাইকে নিয়ে কাকাকে ধন্যবাদ দিলাম। তো ধন্যবাদ দিয়ে আমরা এগোচ্ছি, তখনই কাকা হুট করে বললো যে দাঁড়াও, আরেকটা ঘটনা আছে। আচ্ছা আচ্ছা। আমি বললাম কাকা কি ঘটনা? হুম। বলছে এই যে দেখতেছো না ভিতরে যে প্রাইমারি স্কুলটা। হুম, হুম, বললাম বলেন। এই প্রাইমারি স্কুলটা যখন শুরু হয় তখন আমরা এখানে থাকতাম, লজিং থাকতাম, আমাদের টিচার প্রাইভেট পড়াতো। হুম, তো উপরে টিনের ঘর ছিল, হুম। কিন্তু টিনের চালের উপর রাতের বেলা ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তো, কিন্তু আচ্ছা। বাইরে হলে কোনো কিন্তু বৃষ্টি ছিল না। বৃষ্টি ছিল না। হুম, হুম, রাতে মুষলধারে বৃষ্টি পড়তেছে, কিন্তু তারা বের হওয়ার সাহস পেত। তারা জানে রীতিমতো এই জায়গাটা ভৌতিক, হুম। এই জায়গায় জিনদের আনাগোনা আছে, জিনরা আসা যাওয়া করে, কিন্তু বার হলে আর মাটিও ভিজানে, চালও ভিজানা। আচ্ছা আচ্ছা। অনেক সময় দেখা যায় চালের উপরে সে মানে ক্যাচের প্যাচের শব্দ প্লাস ধপ 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 করে চালে বাড়ি দিচ্ছে। হুম, অনেক সময় ঢেল ঝুরঝুরা ঢেল পড়লে যেমন, অথচ ওই স্কুলের ঘরের উপর কোনো গাছ নেই, কিছু নেই, হুম, হুম। এরকম। তো উনি বললেন যে এটা আমার নিজের চোখে দেখা ঘটনা, কারণ এই জায়গাটার পুরো এলাকা জুড়েই এই ধরনের ঘটনাগুলো বিরাজমান। আচ্ছা। আর এই প্রাইমারি স্কুলটা যখন নতুন করে বিল্ডিং ভবন হয়, হুম, তখন যে মিস্ত্রিরা ছিল, কোনো এক মিস্ত্রিকে রাতের বেলা কোনো এক মিস্ত্রি দেখলো যে মোটর বন্ধ করে রেখে আসছে, হুম। কিন্তু মোটর চলছে, জানালা বন্ধ করা কিন্তু জানালা খোলা। মানে সেটা পরদিন গিয়ে দেখেন উনি না না না, নাকি রাতেই রাতেই? রাতেই জানালা বন্ধ করছে, যে রুমে ওরা থাকেন হুম, হুম, জানালা বন্ধ করা কিন্তু জানালা খোলা, অথচ জানালাতে দেখছেন যে মোটর উনি বন্ধ করে আসছে। হুম। অর্থাৎ যেহেতু ইট দিয়ে গাঁটছে মোটর, পাইপ দিয়ে পানি দেয়, মানে দেওয়াল ভিজে না দিলে তো শক্ত হয় না, জি। তো সেই মোটর চালু করা এবং পাইপ দিয়ে মানে দেওয়াল ভেজানো, ভেজানো। হুম, কে জানে ভিজাচ্ছে, হুম। কিন্তু কাউকে দেখা যায়নি। কেউ পাইপটা এরকম করে নাড়াচ্ছে, পাইপ নড়ছে, সেই পানি শব্দটা ছিটে বাইরে ছিটে থেকে পাওয়া যাচ্ছে। যাচ্ছিল। কিন্তু মানুষ নেই, হুম, হুম, হুম। কাউকে দেখা যাচ্ছে না। তাহলে এই রাত্রেবেলা কে এরকম পাইপটা ধরে এরকম মোটর চালু করে দেওয়াল ভিজাচ্ছে? হুম, হুম। তো ওই মিস্ত্রিটা যখন ওই ঘটনাটা দেখলেন, দেখার পরে উনি নিজেকে আর ওখানে রাখতে পারেনি, পরে উনি ওই প্রজেক্টটা বাতিলই করে দিয়ে ওনার আরো যে সহকর্মী মানে মিস্ত্রিরা ছিল সবাইকে নিয়ে চলে গেছে। পরে অন্য মিস্ত্রি দ্বারা ওইটা আস্তে আস্তে দিনের ভাগে কাজ করে করে ওই Complete করা স্কুলটা কমপ্লিট করা। এখনো স্কুলের মধ্যরাতে লাইট ফ্যান জ্বলে থাকে। আচ্ছা আচ্ছা। দপ্তরিকে বললে বা অফিস সহকারীকে বললে যদি বন্ধ হয়ে যায়, হুম, হুম। এখনো যা অনেক সময় মাঝে মাঝে রাতের বেলা যা দেখে সজোরে ফ্যান ঘুরছে, আচ্ছা আচ্ছা। অথচ প্রধান শিক্ষক যাওয়ার সময় সব কিছু বন্ধ বন্ধ করে নিশ্চিত রেখে করে যায়। হুম, হুম, তখন উনি বলে যে তাহলে আমাদের আর কি করা। আবার সবচেয়ে মজার বিষয়, সারা রাত যে ফ্যানটা ঘুরলো, কারেন্ট বিল তো বেশি আসার কথা হুম। না, যতটুকু কারেন্ট বিল প্রতি মাসে আসতো ততটুকুই আসে। আচ্ছা আচ্ছা। তাহলে এই ফ্যানটা ঘুরাচ্ছে কে সজোরে হুম, রুমের মধ্যে? তো এগুলো আসলে ওই এলাকাতে এগুলো এখনো তুমি যদি আমার সাথে কখনো যাও, ওই এলাকাতে গেলে ওই স্কুল, ওই বটগাছ, ওই মন্দির, ব্রিজ, শ্মশান। ওই শ্মশান এবং ওই যে রাস্তাটা, হুম, হুম। সবগুলো পয়েন্টে তোমাকে আমি ঘুরে নিয়ে আসতে পারবো এবং ওখানকার মানুষের মুখে তুমি নিজেও শুনতে পারবে। আমার কাছে 2টি সাক্ষাৎকার ছিল, দেখেছো কিনা জানি না, হয়তো আমার ইউটিউবে এখনো ইউটিউবে। পুরো ভিডিওটা আছে, ফেসবুকে খণ্ড খণ্ড করে দেওয়া ছিল, কিন্তু জি। পরে আমার মিউজিক ভায়োলেটের কারণে আমি ওটা পরে ডিলিট করতে পারছি, হুম। কপিরাইট ক্লেম আসছিল, পরে ডিলিট করছি, কিন্তু আমার ইউটিউবে আছে। হুম, এখনো চাইলে তুমি সেখান থেকে দেখতে পারো ঘটনাগুলো, জি। ওখানকার পরিস্থিতিগুলো ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে আপনার আসলে চ্যানেলের নাম কি?
ওইটা অনেকেই জিজ্ঞেস করছিলেন। চ্যানেলটা আমি চালাচ্ছি না এখন আপাতত। আচ্ছা, আচ্ছা। চ্যানেলটার নাম হচ্ছে হরর নাইট 247। আচ্ছা, হরর নাইট 247। হ্যাঁ, যদিও নতুন চ্যানেল ক্রিয়েট করেছিলাম, মানে এই ঘটনাগুলো এবং আপলোড দিব। আপনি এর আগের প্রোগ্রামে এসেছিলেন যখন আপনি বলেছিলেন যে কোনো একটা এই ব্যাপারগুলোর কারণে আপনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং হ্যাঁ। তারপর আপনি আর প্রথমবার যখন আমরা জি, জি। রেল লাইনে লাশ কাটা পড়ে যাচ্ছিল বারবার, জি, এবং জি। দিনের বেলাতেও ওখানে মানে কোনো একটা লাশের মাথা ওই রেল লাইনের কাঠটা কামড়ে ধরেছিল, হুম, হুম, হুম। এটা দেখার জন্য যখন আমরা রাতের বেলা যাই, ওখানে গিয়েও কিন্তু আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। এবং এরপরে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর কন্টিনিউ বাধাপ্রাপ্ত হয়েছে বলতে কি, আমার যে ড্রাইভার ছিল হুম, সে তো একদম অসুস্থ হয়ে গেল, 7 দিনের জন্য হুম। বিছানায় পড়ে গেল, প্রচন্ড জ্বর। আবার যিনি যার সাথে ঘটনাটা ঘটেছিল, তিনি যে গল্পগুলো আমাদেরকে বলেছেন, সে আবার একটা ছোট ব্যবসায়ী, কিন্তু সে আবার দোকানে ঘুমাইতে পারেনিও কয়েকদিন। জি। তার চালের উপর প্রচন্ড শব্দ হতো। শব্দ হইতো হুম, ওই ঘটনাগুলো বলার কারণে। হুম। আবার আমাদের সাথে যে আরো যে সহকর্মী, লাইটম্যান, ক্যামেরাম্যান যারা ছিল, তারাও তাদের বিভিন্ন জায়গায় সমস্যা ফেস করছে। পরে আমরা কোনো এক ফকিরের পরামর্শ নিয়ে আমাদেরকে বলছে যে আর এটাতে বেশ কিছুদিন না যাওয়াই ভালো। হুম, পরবর্তীতে আমি আবার কন্টেন্ট তৈরি করা বন্ধ করলাম। বন্ধ করার পর প্রায় 2-3 মাস পর পরবর্তী স্টেপে আমরা চলে গেলাম। হুম, পরবর্তী স্টেপে যাওয়ার পরে এই যে 3টা ঘটনা, 3 ঘটনায় আমি বাধাপ্রাপ্ত। এবং সেখান থেকে আমরা যতটুকু ফুটেজ কালেক্ট করতে পেরেছি, যতটুকু নিতে পেরেছি, ততটুকুই ভিডিও আকারে রেখে দিয়েছি। হুম, নতুন একটা চ্যানেল আমি ক্রিয়েট করেছি, হরর নাইট 247। হুম, এই চ্যানেলে ওই কটা ভিডিও আছে। হুম, আর পর আর আমি কন্টেন্ট তৈরি করতে পারিনি, কারণ জি। কেউ না কেউ অসুস্থ হচ্ছে আমার, হুম, হুম। কেউ না কেউ বিছানায় পড়ে যাচ্ছে, এবং এরকম চলতে থাকলে এক সময় দেখা যায় বড় ধরনের একটা বড় ধরনের একটা ক্ষতি ঘটনা হতে ঘটার পারে। সম্মুখীন এবং হচ্ছে। তবে এটা আমাদেরকে আরো কিছু শক্তিশালী, মানে এই ধরনের নিজের সুরক্ষার জন্য জিন বা অশরীরিক যে সাথে একটু লড়তে গেলে আমাদের যে শক্তিটা দরকার, বা যে ধরনের সূরা কেরাত বলো, অন্যান্য যে ফকির ফাকরালি যেগুলো বলে, এই বিষয়গুলো আমাদেরকে আরো আয়ত্তে আনতে হবে। হুম, যদি আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি, তখন মনে হয় যে এটাকে টু বি কন্টিনিউ হুম, করা যেতে পারে, কন্টিনিউ করা যাবে। কন্টিনিউ করা যেতে পারে। জি, জি। তো যেহেতু প্রথম বাধা পেয়ে আমরা 2 মাস অপেক্ষা ছিলাম, দ্বিতীয় বাধা তো ওই চ্যানেলটা ক্রিয়েট করার পরে তো চ্যানেল তো কন্টিনিউ ভিডিও না দিলে তো গ্রো করবে না। রিচ কমে যাবে। যদিও আমাদের কয়েকটা ভিডিও ভালো ভিউ হয়েছে, কিন্তু তারপরে আমরা আর কন্টেন্ট দিতে পারিনি, আমারও আর যাওয়ার সাহস হয় নাই। হুম। এখন প্রিপারেশন নিচ্ছি, আমরা সামনে আবার একটা মানে মিশন মানে শুরু করব। নতুন কোনো জায়গায়। নতুন কোনো জায়গায় বলতে সেটা খুব বেশি দূর না, এই রামচন্দ্রপুর ইউনিয়নেই, যেটাতে বারুনি মেলা হয় আর কি। আচ্ছা, আচ্ছা। ওই মেলাটা নাকি একটা জমির ভিতরে, ওখানে অনেক পুরনো মন্দির, এবং তার সামনে বিশাল বিশাল কিছু গাছ আছে। আচ্ছা। এই যে গাইবান্ধা যে রামচন্দ্রপুর, বালুয়ার পাশে কি? বালুয়ার পাশে এরকম, হ্যাঁ, ঠাকুরবাড়ি মেলা। ঠাকুরবাড়ি মেলা, জি, জি। রাইট, আচ্ছা, আচ্ছা। এক্স্যাক্টলি রাইট, জি। ঠাকুরবাড়ি মেলা যেখানে বসে। হুম, হুম, এখন এই পয়েন্টে অনেকের কাছে আমরা গল্প শুনেছি যে এটা একটা ভৌতিক প্লেস, হুম, রাতের বেলা ওখানে একা একা কেউ যায় না। হুম। তো আমাদের এখন মানে নেক্সট টার্গেট হচ্ছে ওই জায়গাটা। আচ্ছা, আচ্ছা। জানি না কতটুকু সফল হতে পারবো বা কতটুকু ভিডিও আমরা কালেক্ট করতে পারবো। আমাদের যে টিম মেম্বার আছে 5 জন, আমরা চাইলে আরো বাড়াবো একটু, হুম, বা আরো কাউকে নিতে চাই সাথে। হুম, তো দেখি, আশা করি ওই মিশনটা হওয়ার পরও যদি কোনো অভিজ্ঞতা হয়, আমরা অবশ্যই হুম। আপনার এই প্রোগ্রামে আমরা এসে সেটি দর্শকদের এবং আপনাকে আমরা জানাবো বিষয়টি। জি, অবশ্যই। এবং আমার অনেকেই দেখলাম যে জানতে চাইলেন যে জায়গাটা কোথায় ছিল। এটা হচ্ছে এবং অনেকে রেফারেন্সও দিচ্ছিলেন যে আমি ওই জায়গাটাতে গিয়েছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে চিকার মোড়। চিকার মোড় থেকে, হ্যাঁ রাইট, সামনে। একদম চিকার মোড় থেকে একটু সামনে। হুম, হুম, মানে এটা হচ্ছে পলাশবাড়ি উপজেলা, মেবি কবির মনে হয় ভালো বলতে পারবে, এটা পলাশবাড়ি উপজেলা। জি। পলাশবাড়ি উপজেলা এবং দুইটার মাঝখানে মাঝামাঝি। চিকার মোড়, অর্থাৎ আমরা এখান থেকে গেলে তো বা হরিণাবাড়ি থেকেও যাইতে পারি, কদমতলী থেকেও চিকার মোড় যেতে পারি, হুম, হুম। আবার এখান থেকে বাদিয়াখালী থেকে। বাদিয়াখালী থেকে যাওয়া যায় এই যে হাসপাতাল বালুয়া, জি, জি। এটা থেকেও আমরা চিকার মোড় থেকে একটু সামনে হিন্দুপাড়া, এবং তার মধ্যে এই বটগাছ ব্রিজ, বড়ই গাছ, শ্মশান এবং ওই রাস্তা, হুম, হুম। এটা ওখানকারই ঘটনা। জি। অনেকে আপনি যখন বলছিলেন ঘটনাটা, আমি মাঝে মধ্যে কমেন্টগুলো পড়ছিলাম শ্রোতাদের। অনেকে রেফারেন্স দিচ্ছিলেন যে আমিও ভয়াবহ রকমের একটা অভিজ্ঞতা আছে আমার, অনেকে জানাচ্ছিলেন। তো আসলে সত্য মিথ্যা সম্পূর্ণ আপনাদের কাছে, কিন্তু আসলে যার সাথে ঘটে উনি ছাড়া তার ভয়াবহতা কতটুকু, এর গভীরতা মাপার শক্তি আপনার আমার কারোরই নেই। কারণ আমি এখানে বসে থেকে শুধুমাত্র ঘটনাগুলো শুনি, এবং আপনারা রাতুল, এখানে অভ্যাস থেকে- আমরা আরেকটা বিষয় বলতে পারি, অনেকেই জি, ভাবতে জি। পারে যে মিথ্যা ঘটনা। জি, আমি তো তাদেরকে বললাম যে হরর নাইট 247 ইউটিউব চ্যানেলে জি। ভিডিওগুলো আছে, জি। সব এবং- ভিডিও আমরা তো আর জেনের ভিডিও দেখাতে পারবো না, জি। জেন তো ক্যামেরায় ধরা পড়ে না।
বা অন্ধকারের ভিতর দূরে থেকে আমরা দেখতেছি মানুষের অবয়ব, আমার চোখের দৃশ্যে ধরবে কিন্তু ক্যামেরার লেন্সে আসতেছে না। তো কিন্তু ঘটনাগুলো ঘটছে, আমাকে যে মাথায় আঘাত করা হয়েছে, আমি যে ব্যথা পেয়ে সরে গেছি, সে ফুটেজটা সে আছে। ফুটেজটাও আছে। আবার সিগন্যাল বাড়তেছে, বড়ই গাছটা নিচে গেলে সে ফুটেজটা আছে। বড়ই গাছ থেকে সরে যাচ্ছে, সিগন্যাল বন্ধ এবং হয়ে যাচ্ছে। আমার এটাও বারবার আমি খেয়াল করছিলাম, ভাইয়া যখন ঘটনাগুলো শেয়ার করছিলেন বারবার ওনার ঘুসবাম্প হচ্ছিল, অর্থাৎ ওনার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। আসলে এর থেকে আর সত্যতা যাচাই করার মতো আমি মনে করি না যে কিছু আছে। এবং অনেকেই কমেন্টের মাধ্যমে জানাচ্ছিলেন, জায়গাটার কথাও বলছিলেন। তো আসলে এরকম প্লেস অনেকই আছে আমাদের চারপাশে। তো যাই হোক, সময় একেবারেই শেষ মুহূর্তে এসেছি। সাইদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমরা রমজান মাসের প্রথম এপিসোড এবং আমাদের স্পেশাল এপিসোডটাকে আরও একটু স্পেশালভাবে উনি উপস্থাপন করেছেন এবং আমাদেরকে চমৎকার কিছু বাস্তব অভিজ্ঞতা শুনিয়েছেন। এই জন্য আমি সাইদ ভাইকে কৃতজ্ঞতা জানাতে চাই। ভাই অনেক অনেক ধন্যবাদ। আবারও কোনো একদিন স্পেশাল এপিসোডে ভাইকে আমরা দেখতে চাই। জি রাতুল, আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে যে শ্রোতা এবং দর্শক যারা এতক্ষণ ছিল সবাইকে ধন্যবাদ। আর ঘটনাগুলোর সত্যতা অবশ্যই আছে। আমি আজকে বলতে চাই যে রাতুল কোনো একদিন হয়তো আমাদের সাথে, আমাদের টিমের সাথে জি। কোনো একটা এপিসোডে অংশগ্রহণ করবে। অবশ্যই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো যাই হোক, যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই ভূতপাড়া থেকে। এবং নেক্সট এপিসোড আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9:30 বা 9:40 আমরা আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ভাইয়া সিগন্যাল দিন। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। এই মুহূর্তে রাতুল আছে আপনাদের সাথে, আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেহেতু প্রথম রমজান, সেই প্রথম রমজান উপলক্ষে আমরা একটি স্পেশাল এপিসোডের আয়োজন করেছি। যদিও আমাদের হাতে সময় খুবই কম, তারপরও আমরা চেষ্টা করেছি। খুব স্পেশাল একজন মানুষকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা সকলেই গেস করতে থাকুন কে এসেছেন আমাদের স্টুডিওতে, আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আমি খুব বেশি কথা বাড়াতে চাই না। এই মুহূর্তে আপনারা আমাদেরকে শুনছেন আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM। এর পাশাপাশি আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের রেডিও সারাবেলার একমাত্র ফেসবুক পেজ থেকে। আমরা লাইভ করছি সেখানে, এবং আমাদের ওয়েবসাইট www.radiosarabela.fm থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এবং আপনি যদি চান আপনার ঘটনা শেয়ার করতে আমাদের স্টুডিওতে এসে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন 01713484465। আর আপনি যদি চান আপনার ঘটনা আপনি এসে শেয়ার করতে পারবেন না, আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনি আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABEL@gmail.com। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াতে চাই না, যেহেতু সময় খুব কম। আমি চলে যেতে চাই আমার হাতে থাকা খুব ছোট্ট একটি মেইলে। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি বিশাল। আমার বাসা মধ্যপাড়া গাইবান্ধা। অনেকদিন ধরেই ভূতবেলা শুনি, কিন্তু পড়াশোনার চাপে আর গল্প পাঠানো হয় না। অনেকদিন থেকেই একটি ইচ্ছে ছিল যে ভূতবেলা একটা মেইল পাঠাবো, তাই আজকে লিখেই ফেললাম। আসলে গল্পটা আমার চাচিকে নিয়ে ও আমার চাচাতো বোনকে নিয়ে। শুরু করছি রাতুল ভাই। সত্য এমন এক বাস্তব যা কল্পনাকেও হার মানায়। সময়টা তখন 1998 কিংবা তারও আগের। আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর গ্রামে। আমার বাবা বলছিলেন তখন গ্রামে নাকি বিদ্যুতের ছোঁয়া লাগেনি। আমাদের গ্রামটি দিনে যতটা সুন্দর দেখতে, রাতে নাকি সেখানে ভয়াবহ একটা নিস্তব্ধতা নেমে আসতো। বাবা বলেছিলেন গ্রামের মানুষরা সকাল থেকে পুরো দিনব্যাপী, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত সকল কাজ সেরে ফেলত, এবং এরপর সন্ধ্যায় মানুষ, এমনকি কুকুরেরও দেখা মিলত না। বাবা বলেছিলেন সন্ধ্যার পরে গ্রামের সবার ঘর থেকে
বের হওয়া এক প্রকার নিষেধই ছিল। খুব বড়জোর সমস্যা হলে 2 বা 3 জন একসাথে হ্যারিকেন নিয়ে চলাচল করত। আমার বাবারা ছিলেন মূলত 3 ভাই। আমার বাবা ছিলেন 3 নাম্বার। আর বড় ভাই অর্থাৎ আমার বড় চাচা চাকুরির কাজে ঢাকায় থাকতেন। তার স্ত্রী অর্থাৎ আমার চাচি, তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনা শুরু হয় মূলত এখান থেকেই। একদিন আমার চাচি বিছানায় থাকা অবস্থায় প্রচণ্ড পানির পিপাসা পায়, কিন্তু কলসিতে কোনো পানি ছিল না। আর চাচির কাছাকাছি কেউ না থাকায় তিনি আমাদের কলপারে একা একা যেতে বাধ্য হন। বলে রাখা ভালো রাতুল ভাই, আমাদের কলপারটা ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। আমাদের কলপারের উপরে একটি বড় শিমুল গাছ ছিল। যখন ঘোর সন্ধ্যা, সে সময় আমার চাচি কলপারে গেল এবং কল চাপতে লাগলো। হঠাৎ আমার চাচি খেয়াল করলো শিমুল গাছের নিচে কেউ একটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শুরুতে চাচি বিষয়টা খেয়াল করলো, কিন্তু অতটাও গুরুত্ব না দিয়ে তার মতো কাজ করতে লাগলেন। হঠাৎ তিনি পানি ভরা শেষে ঘরের দিকে যাবেন। তখনই তিনি পেছনে তাকিয়ে দেখেন ছোট্ট একটা ছেলে বাচ্চার মতন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চাচি যখন ছেলেটিকে দেখার পর তিনি একটু ঘাবড়ে যান, কারণ এই ছেলেটিকে তিনি কখনো গ্রামে দেখেননি। আর আমার চাচি মনে সাহস জোগাড় করে ছেলেটিকে জিজ্ঞাসা করে, বাবু তুমি কার ছেলে? এই সন্ধ্যায় এই গাছের নিচে কি করছো এখানে? এই কথা বলা মাত্র ছেলেটি উচ্চস্বরে হাসতে লাগলো। আর তার আকার হঠাৎ করে পরিবর্তন হতে লাগলো। সে কি ভয়ঙ্কর চেহারা রাতুল ভাই, যা কল্পনারও বাইরে। আমার চাচি নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। চাচি জোরে একটা চিৎকার শুরু করে মাটিতে পড়ে গেলেন। চাচির চিৎকার শুনে আমার চাচা, বাবা এবং সবাই যারা যারা ছিলেন পুরুষ মানুষ লাঠি, শাবল, মশাল নিয়ে দৌড়ে এলো। কিন্তু দেখলেন চাচি সেখানে শুধু জ্ঞান হারিয়েই পড়ে আছেন। সবাই চাচিকে ধরাধরি করে আনেন এবং এরপর চাচি অনেক অসুস্থ হয়ে পড়েন। এর কয়েকদিন পরেই চাচি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু দেখা গেল বাচ্চাটি জন্মের পর থেকেই শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। কত হুজুর দেখানো হলো, কিন্তু কোনো প্রকার কাজ হলো না। এরপর আমার মেজো চাচা অনেক দূরের একটি গ্রাম থেকে 2টি তাবিজ নিয়ে আসেন। একজন বড় হুজুর নাকি এই তাবিজ 2টি দিয়েছিলেন। এরপর থেকে তাবিজ পরানো হয় এবং তাবিজ পরানোর পর কিছুদিন আর কোনোই সমস্যা হয়নি। মেজো চাচা আমাকে আরও বলেছিলেন, হুজুর নাকি বলেছেন চাচির উপর একটা খারাপ জিন তার নজর দিয়েছে। কোনো অবস্থাতেই এই তাবিজ খুলতে মানা করেছেন তিনি। এরপর আমার আপু যখন ধীরে ধীরে বড় হলো, তখন বলতে গেলে মোটামুটি বিদ্যুৎও এসে গেছে। সবাই ভেবেছিল এখন আর কোনো সমস্যা হবে না, কিন্তু কে জানতো সমস্যাটি আরো বড় আকারে ফিরে আসবে। তখন আপু কিশোর বয়সী। আপু প্রতিদিন দুপুরে গোসল করত পুকুরে। প্রতিদিনের মতো একদিন আপু পুকুরে গোসল করতে গেল। গোসল শেষে যখন তিনি বাসায় ফিরে আসেন, চাচি আপুর গলার দিকে খেয়াল করেন, দেখেন আপুর গলার তাবিজটি নেই। এটি দেখে চাচি আপুকে বলেন, কিরে তোর তাবিজ কোথায়? তখন আপু বলে, গোসল করতে গিয়ে হয়তো বা পুকুরে পড়ে গেছে। চাচি এই কথা শুনে প্রচণ্ড রেগে যান এবং আপুকে বকাঝকা করতে থাকেন। কিন্তু আপু যেহেতু কোনো ঘটনা ঘটেনি, তাই এই ব্যাপারগুলোকে কোনো গুরুত্ব দিত না। ভাবতে এমনি একটা তাবিজ পরিয়ে রেখেছে আমার গলায়। সারাদিন কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় সেদিন রাতে, যখন আপু ঘুমায়। তার কয়েক ঘন্টা পর কল চাপার একটা শব্দে ঘুম ভেঙে যায় তার। আপু ভেবেছে হয়তোবা সকাল হয়ে গেছে, তাই হয়তোবা কল চাপা হচ্ছে। কিন্তু ঘড়ির কাঁটার দিকে তিনি যখন দেখেন, তার চোখ কপালে উঠে যায়। তখন প্রায় রাত 3:30 বাজে। আপু একটু অবাক হলো যে এত রাতে কে কল চাপছে। আপু চাচিকে ডাক দিতে গিয়েও গেল না। এত রাতে আপু মনে মনে সাহস সঞ্চার করে নিজেকে জিজ্ঞাসা করে, আসলে কে গেছে ওখানে, কে কল চাপছে? এরপরে কল চাপার শব্দ প্রায় বিলীন হয়ে গেল। আপু অবাক হয়ে গেল। এরপর থেকে শুরু হলো অগণিত কান্নার আওয়াজ। মনে হয় হাজার হাজার বাচ্চা আপুর ঘরের জানালার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আপু মনের কল্পনা না ভেবে একটা দুশ্চিন্তায় রূপান্তর হয়ে গেল তার। আপু বলল, কে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই কান্নার শব্দটা একযোগে বন্ধ হয়ে গেল। আপু এবার কিছুটা
ভয় পেয়ে গেলেন। চারপাশে পরিবেশটা এক বেশ নিস্তব্ধতা বিরাজ করছে। আপু যখন আবারও ঘুমানোর জন্য গেল, এমন সময় জানালায় জোরে জোরে ঝাঁকানোর আওয়াজ আসলো। শব্দটা এমনই বিকট যে আপুর কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। আর সেই ভয়ঙ্কর কান্নার শব্দ, কে যেন ডাকছে আপুকে। এসব শুনতে শুনতে এমতো অবস্থায় এলাকার ফজরের আজান দিয়ে দিল। সেই আজানের শব্দটা হওয়ার সাথে সাথে সেই শব্দটাও বিলীন হয়ে গেল। পরদিন আপু অর্থাৎ তার মা চাচিকে সবকিছু খুলে বলেন। চাচি আপুর কথা শুনে শুরুতে বিশ্বাস করেননি, কেননা চাচি সে তাকে নিয়ে চিন্তায় পড়ে যাবে এবং এরপরে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে আনেন তাকে। সেদিন রাতে দরজায় ঠক ঠক করায় চাচি দরজা খোলেন এবং দেখেন চাচা এসেছেন। চাচি একটু অবাক হন, কেননা চাচা তো ছুটিতে বাড়ি আসেন। মোদ্দা কথা, তখন তো কোনো ছুটির দিন ছিল না। কিন্তু চাচি অতটা না ভেবে সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। চাচাকে চাচি আর কিছু না বলে আপুর অদ্ভুত ঘটনা সম্পর্কে একটু হলেও জানান। সেদিন রাতেও কোনো এক অজানা কারণে আপুর ঘুম ভেঙে যায়। এরপর আপু অনুভব করেন ঘরের মধ্যে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে, ঘরের মধ্যে একটা পচা গন্ধ। তাই আপু বিছানা থেকে নেমে দরজার ফাঁকে একটু বাইরে তাকিয়ে দেখে। হঠাৎ তার মনে হয় সে দেখতে পেল কেউ একজন ঘরের মধ্যে হাঁটছে এবং খেয়াল করলো যে তার ঘরের ভেতর কেউ একজন আসছে মনে হয়। তাই আপু বিছানায় গিয়ে কম্বল মুড়িয়ে দিয়ে শুয়ে থাকলো। কিন্তু আশ্চর্য, এই যে ঘরের দরজা, সেই দরজা তো একা একা খুলে যাচ্ছে এবং তার মনে আছে যে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। এটি দেখে আপু অনেক ভয় পেয়ে গেল। এরপর একটা তীব্র পচা গন্ধ শুরু হলো ঘরের মধ্যে। আপু তখন অনুভব করলেন তার পায়ের কাছে কেউ একজন বসে আছে মনে হয়। হঠাৎ আপুর পা থেকে কম্বলটা আপনা আপনি সরে যেতে লাগলো এবং একটা সময় পর আপু অনুভব করলেন তার পায়ে একটা শীতল হাতে স্পর্শ করলো কেউ একজন। সেই স্পর্শটা এমন যেন হিমালয়ের চেয়েও বেশি ঠান্ডা। আপু তখন বুঝতে পারলেন এটি কোনো মানুষের হাত নয়। সে কি করবে কি না করবে ভেবে পাচ্ছিল না। তার প্রাণ যেন একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে এবং একটা সময় পর আর সহ্য করতে না পেরে আপু জ্ঞান হারান এবং একটি জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়েছিল। তার এই চিৎকার শুনে চাচা চাচি দৌড়ে আপুর ঘরে চলে গেল এবং গিয়ে দেখে আপু জ্ঞানশূন্য হয়ে পড়ে আছে। এরপর চাচা খেয়াল করলেন আপুর পায়ে একটা হাতের চিহ্ন, কিন্তু হাতের চিহ্নটি কোনো মানুষ বা পশু পাখির নয়। এটা দেখে চাচা নিজেও ভয় পেয়ে গেলেন এবং চাচি দ্রুত গ্রামের লোকজনদের সাহায্যের জন্য ডাকলো। চাচির চিৎকার শুনে আশেপাশের যারা ছিলেন সকলেই ছুটে আসলেন। আপুর যখন জ্ঞান ফিরে আসে তখন তাকে চাচার কোলে আবিষ্কার করলো। এরপর চাচা তাকে কি হয়েছিল জিজ্ঞাসা করলে আপু সম্পূর্ণ ঘটনা তুলে ধরেন। এরপর আপুকে গ্রাম থেকে শহরে নিয়ে আসা হয় এবং একজন বড় হুজুরকে দিয়ে শক্তিশালী তাবিজ দেওয়া হয়। রাতুল ভাই, আপুর পায়ের সেই হাতের চিহ্নটি এখনও রয়ে গেছে, যা আপু তার আশেপাশে এখনো স্বাভাবিক কিছু অস্বস্তি অনুভব করে দেয়। তো এই ছিল ঘটনা। রাতুল ভাই গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। সম্ভব হলে আবারও একটি মেইল নিয়ে হাজির হব। আমি বিশাল, মধ্যপাড়া, গাইবান্ধা থেকে। প্রিয় লিসনার, এই ছিল ঘটনা যেটি আমাদেরকে মধ্যপাড়া থেকে বিশাল পাঠিয়েছিলেন। আপনাদের কার কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব। আমাদের স্টুডিওতে আছেন একজন স্পেশাল মানুষ। আমি তার মধ্যে সেই মানুষটার কাছে যাওয়ার আগে আমি কয়েকটি কমেন্ট পড়তে চাই, দেখতে চাই যে কারা কারা গেস করতে পারলেন যে কোন মানুষটি আছেন আমাদের সাথে আজকে। লিখেছিলেন আমাদেরকে ইলিয়াস, এত দেরি হলো কেন। হেলাল উদ্দিন লিখেছিলেন সিরাজগঞ্জ থেকে। রবিউল হাসান লিখেছেন সুন্দর জাহানমোড় থেকে। জান্নাত বাপ্পি লিখেছেন অনেকটা দেরি হলো আজ। আচ্ছা আচ্ছা, আজকে মনে ছিল না। আসলে মনে ছিল না বলতে তা নয়, আজকে যেহেতু প্রথম রোজা এবং তারাবি নামাজের একটা ব্যাপার ছিল। তানভীর প্রধান লিখেছিলেন আমাদেরকে সালাম জানিয়েছিলেন। লিখেছিলেন হাসানুর আহমেদ নিলয়। জসিম এপি সৈয়দপুর ঘাট থেকে যুক্ত হয়েছেন। রায়হান ছিলেন আমাদের সাথে। খন্দকার মেহেদী হাসান মানু ভাই লিখেছেন ঢাকা থেকে, উনি শুনছেন আমাদেরকে। সোহাগ সর্দার ছিলেন। জয়চন্দ্র ছিলেন আমাদের সাথে। সাগর ছিলেন। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, যাই হোক, আমি আসলে খুব বেশি কথা বাড়াতে চাই না। এই মুহূর্তে আমাদের সাথে এমন একজন আছেন, যেহেতু
সময় খুব কম, আমি সরাসরি ভাইয়ের কাছে চলে যেতে চাই এবং আমাদের স্টুডিওতে স্পেশাল এপিসোডগুলোতে যে মানুষটি সব সময় আসেন উনি হচ্ছেন আমার প্রিয় সাইদ ভাইয়া। তো আজকে সাইদ ভাই স্টুডিওতে এসেছেন, বলতে গেলে এটা একটা সারপ্রাইজ স্পেশাল এপিসোড। আমিও একদম স্পেশাল ফিল করছি সাইদ ভাইকে পেয়ে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ রাতুল। বরাবরের মতো তোমার এই জনপ্রিয় অনুষ্ঠানে মাঝে মধ্যে আসা হয় আর কি, মানে সৌভাগ্য হয় আর কি আসার। তো মূলত আজকেও আছি তোমার সাথে, হয়তো কিছুটা সময় থাকার সৌভাগ্য হলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের স্টুডিওতে এসে আমাদের ভূতবেলা অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার জন্য। তো আর কথা বাড়তে চাই না ভাইয়া, আমরা শুনতে চাই আপনার স্পেশাল এপিসোডের স্পেশাল ঘটনাটি। আচ্ছা, তো আমি যেটা দিয়ে শুরু করছি, বরাবরই দর্শকদেরকে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমি তো একটু ভৌতিক বিষয় নিয়ে কাজ করি, এটা তুমিও জানো এবং অনেক দর্শক শ্রোতা যারা আছে এখন তারাও জানে। তো এটার সুবাদে আমি কিন্তু বেশ কিছু জায়গা এর আগে কিন্তু, মানে এর আগে একটা এপিসোডে বলেছিলাম আমি, রেল লাইনে যেখানে কাটা পড়ছে মানুষ সেখানকার ভৌতিক ঘটনা, পাশাপাশি আরও যে ভৌতিক স্পটগুলো ছিল আমি সরাসরি সেখানে যাচ্ছি, সেগুলো মানে দেখছি। তো সেখান থেকে একটা জিনিস আমরা সাম্প্রতি বেশ কিছুদিন আগে হচ্ছে আমরা কিছুটা জায়গায় গিয়েছিলাম। তো মানে ফেসবুকে মূলত ভাইরাল এটা, কোনো একটা মন্দির, আবার সেই মন্দিরের সামনে বিশাল এরিয়া জুড়ে একটা বট গাছ, তার সাথে আছে একটা ভাঙা ব্রিজ। ব্রিজটা কিন্তু মাঝখানে ভাঙা, তো সেটা গাইবান্ধা জেলাতেই। হ্যাঁ, তো গাইবান্ধা জেলাতেই। তো অনেকেই এটা ফেসবুকে এটা অনেকেই ভৌতিক স্পট হিসেবে যখন প্রচার করলো, তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা একটু যাই না, দেখি না কি আছে সেই জায়গাতে, কি রহস্যময় সেই মন্দিরটা, বা সেই মন্দিরে কি ধরনের ঘটনা মানুষের সম্মুখীন হয়। তো আমার পুরো টিম নিয়ে আমি, সেদিন ছিল মঙ্গলবার, তো আমরা অনেক কিন্তু জানি যে জিন ভূতের বিষয়গুলো বেশিরভাগ কাজ করে ফকিরেরা, যারা কাজ করে তারা কিন্তু শনি এবং মঙ্গলবার এই কাজ করে। তো আমরা মঙ্গলবারই গেলাম সেখানে, আমরা 5 জনের একটা টিম ছিল আমার, তো 5 জন মিলে গেলাম। তো আমার মাথায় লাইট বাঁধা, আমি যেহেতু ক্যামেরাও আছে আমার কাছে, পিছনে আমার অনেকেরই ক্যামেরা, তো আমি আমার 4টা ক্যামেরা অন থাকে সবসময় 4 জনের কাছে, আমি সামনে এগোচ্ছিলাম। তো প্রথমত আমরা ওই জায়গাটা অতিক্রম যখন করব, বিশেষ করে সিরিয়াসলি ভৌতিক একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে রাতের বেলা, কারণ বটগাছটা কিন্তু তুমি চাইলে বা আমি চাইলে দুইজনে এরকম করে ধরতে পারবো না, বিশাল একটা বটগাছ, আর তার ডালপালা এত জায়গায় মিলে গেছে যে, এবং তার নিচে আবার ফির 2টা মন্দির, একটা শিব মন্দির আর একটা কালী মন্দির, 2টাই ওখানে। তো সেই রাস্তার সাথে বটগাছের এক অংশের নিচেই কিন্তু আবার একটা ব্রিজ, রাস্তা যেটা গেছে আর কি, ব্রিজটা মাঝখানে ভাঙা। মানে যদি তুমি ব্রিজটা পার হতে যাও তাহলে তোমাকে সাইড দিয়ে যেতে হবে অথবা অপর সাইড দিয়ে যেতে হবে, কিন্তু মাঝখান দিয়ে গেলে তুমি হয় নিচে পড়ে যাবে। এখন কাঠটার দিয়ে একটু মেরামত করছে আর কি, যেহেতু পুরো এলাকাতে হেঁটে যাওয়া যায় আর কি। তো ওই এলাকাটা পুরোটাই হিন্দু এলাকা। তো আমরা গেলাম রাতের, তখন 11টা বাজে। তো আমাদের কাছে আবার ওই অশরীরও কিছু আছে কিনা এটা ডিটেক্টেড করার জন্য আমাদের কাছে কিছু জিনিস ছিল। তো আমরা চাচ্ছিলাম যে ডিটেক্টেড হয় কিনা, ওই দিনই ফার্স্ট পরীক্ষা কিন্তু আমাদের। তো আমরা গেলাম, তো পুরো রাস্তায় গেলাম, কোথাও কোনো ডিটেক্টেড কোনো সিগন্যাল দিচ্ছে না, কোনো শব্দ হচ্ছে না, মানে এখানে যে আশেপাশে জিন ভূত আছে এটা আমরা বুঝতে পারছি না। তো যখন আমরা ব্রিজের উপরে গেলাম, যার ব্রিজের যখন আমরা মানে বটগাছ যে অংশে, সেই অংশের মাথা থেকে যখন ব্রিজটা পার হয়ে আমরা অপর অংশে চলে গেলাম, ঠিক সেখানেই যাইতেই আমাদের ডিটেক্টেড বেজে উঠলো, মানে হুইসেল দিয়ে উঠলো। তো আমি সঙ্গে সঙ্গে একটু চমকে উঠলাম, কারণ এত রাস্তা আসলাম আমি রাতের বেলা, কোথাও সিগন্যাল দিল না, এই কর্নারে আসতে সিগন্যাল দিল, এবং তার চেয়ে বড় কথা ওই জায়গাতে তার উপরে আছে একটা মানে বড়ই গাছ। আবার ওই যখন সিগন্যাল দিল তখন আমি ভয়ে আমার টিম মেম্বার সব সরে যাচ্ছি, যেহেতু সিগন্যালটা মানে যত এগোচ্ছি আমাদের লো ফ্রিকোয়েন্সি ওখানে যেটা ধরে ডিটেক্টেড, মানে ভূত ডিটেক্টেড যেটা, সেটা 45 নর্মাল, 50 উঠলে একটু অ্যাবনর্মাল, মানে আসছে কিছু আছে দূরে। 50 পার হয়ে যখন 60 হবে, 60 হলে মানে তুমি জিনের খুব কাছাকাছি। তো 60 যখন হচ্ছে, জিনের খুব কাছাকাছি যখন আসতেছো, 60, 65, 77 মানে জিন তোমার খুব কাছে। আবার যখন সেটা যদি 90, 95 হয়, তাহলে কি বোঝা যাবে যে জিন আমাদের কত কাছে।
তো হুম, হুম। সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে আমি যখন ওই জায়গাতে পৌঁছাচ্ছি ঠিক ৬০, ৬৫, ৭৪, হুম। ৮০, ৯০, তার মানে জিন আমার খুব কাছে, প্রচন্ড কাছে। খুব কাছে। হুম, তো আমার টিম মেম্বাররা বলতেছে আর আগানোর দরকার নেই, হুম, হুম, আমরা পিছিয়ে যাই। কিন্তু ব্রিজের মাঝখানে যাচ্ছি, কোনো শব্দ নেই। হুম, বট গাছের কাছাকাছি চলে যাচ্ছে, কোনো শব্দ নেই। হুম। কিন্তু বড়ই গাছের নিচে যখনই আসতেছি আচ্ছা। তখনই সিগন্যালটা একদম হাই হয়ে যাচ্ছে। হুম, তো আমরা পিছনের পরে আমরা একটু মানে আমার কর্মী দেখতে পেয়েছে, হুম। যদিও আমার ওই ফুটেজটা আমার পেজে ছাড়া ছিল, সেখানে ক্যামেরাতেও ধরা পড়েছে। বড়ই গাছ থেকে একটা আগুন উড়ে যাচ্ছে, গিয়ে আচ্ছা, আচ্ছা। আবার ব্যাক করছে। হুম, আগুনটা যায় নাই, কিন্তু হয়তো আমরা ওখানে আসছি বা আমরা ম্যাগনেট ডিটেক্টেড, যেহেতু জিনদের শরীরের সাথে একটা ম্যাগনেট কানেকশন থাকে, জি। তো সেখানে তারা জিন হয়তো মনে করতে বিরক্ত হচ্ছে, হুম, বিরক্ত ফিল করছে, যার কারণে উড়ে যেতে ধরছিল, হুম। কিন্তু কোনো কারণে আবার ব্যাক করছে। আগুনটা ক্যামেরায় ধরা পড়ছে আচ্ছা, এবং আচ্ছা। আমার সাথে যে ছিল তার একজন দেখছে যে জিনের আগুনটা উড়ে গেল। হুম, হুম, তো সে একটু চিল্লান দিল, দিয়ে তার পাশেই দুই একটা দোকান ছিল, দোকানের ভেতর থেকে দুই একজন বের হয়ে আসলো হুম, ওখানকার। তো ওখানে দুই একজন বের হয়ে আসলো, তাদের গল্পগুলো এমন ছিল যে এই জায়গাটা আসলে খুবই খারাপ। বড়ই গাছটার নিচে কোনো এক ওনারই ভাবি হন সম্পর্কে, সে ভাবি কোনো একদিন মাগরিবের আজানের সময় বাড়ি থেকে বের হয়ে, অর্থাৎ চুলার ছাই, যেটা মানে গ্রামের নারীরা যে চুলার ছাই পরিষ্কার করে, হুম, আমরা যেটা বলি হোঁচা, হুম, হোঁচাই করে নিয়ে এসে বাইরে ফেলে দেয়। তো উনি চুলা থেকে ছাই তুলে নিয়ে এসে বাইরে মানে রান্না চড়ে দিবে আর কি সন্ধ্যায় রাতের খাবারের জন্য। তো ছাইটা ফেলে দিতে বড়ই গাছের নিচে আসার সঙ্গে সঙ্গে ওনাকে উপর থেকে একদম নিচে ফেলাই দিচ্ছে। আচ্ছা, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার কোমর আঘাতপ্রাপ্ত হয়ে মানে প্রায় ভাঙা ভাঙা অবস্থা। হুম, হুম। তো তখন থেকে বড়ই গাছটা আসলে একটু মানে সবার মানে কাছে লোকমুখে হ্যাঁ, যে মানে একদমই অভিশপ্ত বা এরকম কিছু। খুবই সারা। হুম, তবে এখনো হুম, হুম। লোকমুখে যদি আমরা শুনতে থাকি, সেটা তো অনেক আগে যাচ্ছে, বা আগের জেনারেশন, আমার দাদা দাদার দাদা এরকম তাদের সময়কার এই ঘটনা, কিন্তু না, এখনো বর্তমানে এখনো স্টেট এটা আছে। হচ্ছে। হুম, তো আমরা তখন ওনার গল্পগুলো রেকর্ড করলাম, ও গল্পগুলো নিয়ে রেকর্ড করে আমি হুম, চিন্তা করলাম যে প্রচার করি। আমি প্রচার করেছিও। হুম, তো তারপরেও ওনারা বলতেছে যে আরেকজন যখন বলেছে শুধু এখানেই না, এখান থেকে মানে আমাদের পিছনের দিকে দেখাচ্ছে যে এখান থেকে আর যদি 20-30 গজ দূরে যাওয়া যায়, তাহলে ওখানে একটা শ্মশান আছে, হুম, বৃহৎ শ্মশান। তো ওখানেও অনেক কিছুই ঘটে। আমি বলছি যেমন কি ঘটে? তো আমি ওনাকে বললাম যে আগে আমরা শ্মশানটা একটু দেখে আসি। তো আমরা টিম মেম্বার সহ সবাই আবার যাচ্ছি, মানে আমরা হেঁটে যাচ্ছি ওইটুকু, যেহেতু কাছেই, আমার গাড়িতে ওঠার কোনো প্রয়োজন মনে করছি না। তো লাইট নিয়ে আমি আগে, আমার কাছে আমার মাথায় ক্যামেরা, আমার পিছনে যারা আছে তাদের কাছে ক্যামেরা, আমার কাছে ডিটেক্টেড যে ডিভাইসটা, সেই ডিভাইসটা আমার কাছে। হুম, তো এটা নিয়ে এগোচ্ছি, এগোতে এগোতে মানে রাস্তার পাশেই দেখলাম লেখা আছে শ্মশান, মানে ওই এলাকার নাম দিয়ে লেখা আছে শ্মশান দান করুন, মানে দান বাক্সটা, শ্মশানের দান বাক্সটা। আচ্ছা, আচ্ছা। তো ওইটা দেখার সঙ্গে সঙ্গে আমার কাছে মানে পুরো শরীরটা কেন জানি আমার ঝিমঝিম করে উঠলো। হুম, তো আমি ওই মেইন রাস্তা, পাকা রাস্তা, তার নিচ দিয়ে কিন্তু আবার মানে জঙ্গল টাইপের, দুই পাশে গাছ, তার নিচ দিয়ে গেছে ভেতরের দিকে। তো আমার টিম মেম্বাররা বলতেছে ওখানে যাওয়াটা উচিত হবে না। তো আমি বললাম যে না, যাই, একটু কি আছে বা কি ঘটে এখানে দেখি। তো আমি যতই এগোচ্ছি আমার লাইট দিয়ে দূরে দেখছি, আমার সাথে যে বলতেছে যে ভাই ওই যে শ্মশান, টাইলস করা, যদিও সাইডটা টাইলস দিয়ে মোড়ানো, কিন্তু শ্মশানটা এমন জায়গায়, উপরেই আবার নদী। আচ্ছা, আচ্ছা। নদী বলতে ওটা নালা ধরা চলে, পুরো নদী না এখানে, ওটা একটা নদীর অংশ, মানে ভাগ হয়ে এদিক দিয়ে আবার নালা হয়ে বয়ে গেছে। তো তার উপরেই কিন্তু শ্মশানটা। তো আমি কিছুদূর এগোনোর পরে আমার কাছে মনে হচ্ছে যে চালের উপরে কিছু একটা ব্যক্তি মানে উকি দিচ্ছে। তো উকি দিচ্ছে যখন, তো আমি চিন্তা করতেছি যে আমি আমার বাকি সহকর্মীদের বলতেছি, আচ্ছা তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? তো পিছন থেকে একজন বললো যে হ্যাঁ দেখতে পাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? বলছে যে মন্দিরের উপরে তো কেউ একজন আছে। আচ্ছা, আচ্ছা। কেউ একজন, আপনার টিম মেম্বারের মধ্যে একজন দেখতে পাচ্ছে। জি, জি। এবং যে ব্যক্তিটা আগুন দেখেছিল, বড়ই গাছ থেকে আগুনটা উড়ে যাচ্ছে জিনের, সেই আবার দেখেছে যে কেউ না কেউ একজন ওই শ্মশানের উপরে, মানে ওই চালের পিছন সাইড থেকে মাথা উঁচু করে তাকিয়ে আছে। আমার চোখে সেটা ধরা পড়লো, কিন্তু দূর হওয়ার কারণে, অন্ধকার কারণে ক্যামেরায় কিন্তু আমরা ওইভাবে নিয়ে আসতে পারতেছি না। কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে যে দুইটা চোখ জ্বলছে, আচ্ছা, আচ্ছা। বিড়ালের মতো, বিড়ালের চোখ যেমন রাতে জ্বলে সেরকম জ্বলছে। তো আমি যত এগোতে যাব, মানে ওটা স্পষ্ট মানুষের অবয়ব ছিল। স্পষ্ট মানুষের অবয়ব, কিন্তু মানুষের চেহারা না।
চেহারাটা প্রচুর কালো, হুম, চোখ দুইটা শুধু দেখা যাচ্ছে লাইটিং, হুম, কিন্তু মানুষের মুখোশ। হুম, বিড়াল হলে তো এতটুকু হবে, হুম, কুকুর হলে তার মুখ আলাদা হবে, কিন্তু মানুষের মুখমণ্ডল হুম, কিন্তু চোখ দুইটা জ্বলছে আচ্ছা, এমন আচ্ছা। মনে হচ্ছে, হুম। তবে লাল আলোটা। তো আমরা এগোতে গিয়ে আমাকে পেছন থেকে আমার টিম মেম্বার বলছে আর এগোনোর দরকার নেই। হুম, হুম, তারপর আমি এগোলাম, এগোনোর পরে চিন্তা করলাম যে আর এগোবো কি, হুম, তবে আমি যদি আর কয়েক সেকেন্ড হাঁটি তাহলে কিন্তু একদম শ্মশানের সিঁড়িতে পা দিয়ে ফেলবো। হুম, হুম, তো জি। সেই জায়গা থেকে যখন শ্মশানের সিঁড়িতে পা দেবো চিন্তা করছি আমার শরীর কেমন, বা পাক আছে কিনা, হুম। কিংবা এমনও তো হতে পারে যে ওই সময় অনেকেই বলে যে গরু মাংস খেয়ে নাকি রাত্রেবেলা শ্মশানে যাওয়া যায় না, কিন্তু আচ্ছা, আচ্ছা। মঙ্গলবার রাতে আমরা টিম মেম্বার সবাই মিলে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। হুম, হুম, তো অনেক কিছু বিবেচনা করে যখনই আমি এগোতে যাব মনে হচ্ছে কোনো একটা গরম হাওয়া হুম। আমাকে প্রচন্ড বেগে মন্দিরের দিকে না, সাইড দিয়ে নিয়ে যেতে চাচ্ছে। আচ্ছা, আচ্ছা। মন্দির সামনে, সরি শ্মশান সামনে, হুম। কিন্তু সাইড দিয়ে কোনো একটা গরম হাওয়া, প্রচন্ড একটা হাওয়া, গরম। জি। শীতকাল ছিল কিন্তু হুম, হুম, প্রচুর শীতকাল, আমরা প্রচন্ড রকম কাপড় চোপড় পরিহিত, হুম, হুম, কিন্তু তারপরে গরম বাতাসটা আমাকে ধাক্কা দিচ্ছে সাইড দিয়ে সরে যাওয়ার মতো একটা মনে হলো। তো গরম বাতাসটা লাগার সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর একদম হুম, শিউরে উঠলো। তো আমি তখন বললাম যে থাক আর আমরা এগোবো না, হুম, ব্যাক করলাম। তো ওই যে দোকানদার, যেখান থেকে একজন দোকানদারকে পেলাম আমরা, তিনি বলতেছে যে এখানে ভাই অনেক কিছুই ঘটে। তো একটা ঘটনা বললো যে একটা ছেলের বিয়ে ঠিক হয়েছিল, হুম, কয়েকদিন পরই বিয়ে হবে। হুম, তো সে নাকি রাত্রেবেলা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে, মানে হবু বউ, তার সাথে কথা বলতে বলতে শ্মশানের পাশে যেহেতু কিছু ইউক্লিপটাস গাছ ওখানে লাগানো, তো গাছের বাগান, তো এই মূল রাস্তা থেকে নেমে গাছের বাগানের ভিতর, যেহেতু নতুন বিয়ে হবে তার, সম্ভবত সে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেই রাস্তা থেকে নেমে গেছে হুম। রাত্রেবেলা। তো নেমে যাওয়ার পরে যখন গেছে সারা রাত ছেলেটি আর বাসায় ফেরেনি। হুম, পরের দিন তার লাশ ওখানে পাওয়া গেছে এবং মুখে প্রচুর ফেনা টানা ছিল, হুম, মানে সাপে কামড়ালে যেরকম ফেনা হয়, কিন্তু কিন্তু শরীরের কোথাও হুম, সাপের কামড়ের কোনো চিহ্ন, মেডিকেল রিপোর্ট, মর্গে নিয়ে গিয়েও কিন্তু কোনো পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু আসে নাই যে বিষক্রিয়ায় মারা গেছে, আচ্ছা, আচ্ছা। এরকম কিছুই ছিল না। কিন্তু সকালবেলা তার লাশটা ওই বাগানে, ওখান থেকে 2-4-5 হাত পরই কিন্তু মানে শ্মশান। ওই শ্মশানটা। হ্যাঁ। হুম, হুম, তো এই ঘটনাটা পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করলেও সে সময়ে তারপর থেকে মানুষজন রাত্রেবেলা ওই শ্মশানের আশেপাশে আসলে যায় না। আমার পুরো গা কিন্তু এখনো শিউরে উঠছে, যেহেতু আমি প্রত্যক্ষদর্শী, ওখানে জি, জি। নিজেও গিয়েছি, ওখানকে শুনছি। তো অনেকেই বলছে যে ওইখানে অনেকেই দেখেছে রাতের বেলা হাঁসের ডাক পাওয়া যায়, আচ্ছা, আচ্ছা। মানে ওই শ্মশানটার নিচে যে নালাটা আছে, নালাটা আছে। সেই নালাতে হাঁসের ডাক পাওয়া যায়। সম্ভবত যেহেতু নালা, হুম, এটা স্বাভাবিকভাবে আসতেই পারে। স্বাভাবিকভাবে হাঁস থাকতেই পারে, বা গ্রামেরই কোনো হাঁস টাস ওখানে রাতে বাঁধা থাকে হুম, এরকম। কিন্তু রাত্রিবেলা যদি তুমি হাঁস ডাকেও, হুম, হুম, তুমি কিন্তু অন্ধকারে দেখতে পাওয়ার কথা না হুম, হাঁসটাকে, কিন্তু হাঁসটা এত পরিমাণ উজ্জ্বল এবং সাদা হুম, যে হেসে ভেসে বেড়াচ্ছে অন্ধকারে, তুমি রাস্তা থেকেও দূরে দেখতে পাচ্ছ যে তোমার ওই নালাতে ওই মানে শ্মশানের নিচেই কিছু একটা হাঁসগুলো বেড়ে বেড়াচ্ছে। হ্যাঁ। একটা নাকি না, একাধিক? অনেকগুলো হাঁস। অনেকগুলো, আচ্ছা, আচ্ছা। অনেকগুলো হাঁস মানে হুম। ঘুরছে, ভেসে বেড়াচ্ছে, ডাকছে, হুম, তুমি শব্দ পাচ্ছ। আবার যদি 2-4-5 জন একসাথে যাচ্ছ তখন কিন্তু থাকছে না। হুম, আবার যখন তুমি একা যাচ্ছ তখন কিন্তু তুমি দেখতে পাচ্ছ। তো আমি এই কথাটা শোনার পর আমি চিন্তা করলাম তাহলে কি আমরা যদি একা যাই তাহলে আমরা কি দেখতে পারবো? তখন আমি আমার টিম মেম্বারকে বললাম যে আচ্ছা, একবার তো আমরা 2-3 জন যাওয়ার পরে আমি এই ধরনের একটা শখ খেয়ে ফিরছি, হুম, আমি একটু একা যাওয়ার চেষ্টা করি না। জি। তখন আমার পুরো টিম মেম্বারকে আমি নিয়ে আবার সেই যে বড়াই গাছ, ব্রিজ, বড় বট গাছ ওখানে রেখে গেলাম। হুম, আমি একা হাঁটা শুরু করছি, যদিও আমার ভেতরটা ভয়ে কাঁপছে যে এখন গেলে তারপরও এই কি হবে। ব্যাপারটা- ব্যাপারটাকে আমার খুব আগ্রহ থেকে, হুম, যে আমি দেখতে চাই কেমন হাঁস রাত্রেবেলায় শ্মশানের এখানে ভেসে বেড়ায়, আমার দেখার খুব আগ্রহ জাগলো। তো তখন আমি গেলাম, যাওয়ার পরে কিন্তু রাস্তা থেকে নেমছে, আমার পা মনে হচ্ছে যে কাঁপছে, এগোচ্ছে না, মনে হচ্ছে যে না থাক, যদি দেখে ফেলি বা যদি অন্য কিছু ঘটে। কিন্তু আমি এমন কিছু একটা করেই গেছি যাতে আমার সাথে এরকম কোনো কিছু না মানে ঘটে, খারাপ কিছু যেন না হয়। না হয়। হুম, হুম, তো আমি এগোচ্ছি, কিন্তু আমার পা বলছে এগোনো যাবে না, হুম। কিন্তু আমার মন বলছে আমি দেখতে চাই। আচ্ছা, আচ্ছা। পা বলছে এগোনো যাবে, কিন্তু মন বলছে দেখতে চাই। কিন্তু হুম, হুম, আমি একটু এগোনোর পরে আমি হাঁস দেখিনি, আচ্ছা, আচ্ছা। কিন্তু মানুষের মতো কেউ একজন উপর হয়ে একদম জ্বলছে সাদা একটা আলো, হুম, হুম, জ্বলছে সাদা একটা আলো। আমি দেখলাম শ্মশানের দরজায়, হুম, হুম, সে দরজা থেকে মাঝখান থেকে সে মিলাই গেল। আপনি স্পষ্ট দেখেছেন জিনিসটা। আমার গায়ের লোম কিন্তু দাঁড়ায় যাচ্ছে, জি, আমি কিন্তু নিজে আমি দেখেছি। খেয়াল করছি।
মানে আমার চোখ মুখ মনে হচ্ছে যে এখনো আপনার ফেসের এই সাইড দিয়ে বোঝা যাচ্ছে যে আপনি ফুলে যাচ্ছে আমার জি। আমার কাছে মনে হচ্ছিল। তখন আমি মানে এত পরিমাণ ভয় পেলাম যে আমি তো হাঁস, রাত্রেবেলা হাঁস নদীতে ভাসে এটা দেখতে আসছি, কিন্তু আমি অন্য কিছু দেখে ফেললাম। তখন আমি দ্রুত ওখানে আর দেরি করিনি, দ্রুত দৌড়ে আবার মূল রাস্তায় উঠলাম। ওঠার পর তাকালাম যে আছে কিনা। ওঠার পর যখন আমি তাকাই তখন আর একটা দেখি নাই, 4টা দেখেছি। ওই অবয়ব। ওই অবয়ব শ্মশানের 4 কোণারে 4টা। মানে আমার মনে হচ্ছিল যে আমি চোখে ভুল দেখতেছি কিছু, অথচ চতুর্দিকে অন্ধকার। 4টা সাদা মানুষ 4 কোণারে। পরে আমি দ্রুত ব্যাক করলাম। ব্যাক করার পরে একটু মানে ব্যাক করতে করতেই আর কি ফোন চাপছি এবং আমার সহকর্মী যারা গিয়েছে তাদেরকে আমি ফোন দিচ্ছি যে এগিয়ে আসো, কারণ আমার হাঁটার মতো আর মানে শক্তিটা আমার পাচ্ছিলেন। পায়ে নাই। জি, মনে হচ্ছে যে আমি এই পাকার উপরে এখন পড়ে যাবেন। পড়ে যাবো এবং আমি শেষ এখানে। তারপরে আমি অনেক কষ্টে, তারাও এগিয়ে এলো, আমিও এগিয়ে গেলাম। তো আমার যে ওই যে ডিটেক্ট করা যে ডিভাইস সেটাকে অন করাই ছিল। আমি যখন হাঁটছি আর এগোচ্ছি আবার এইদিকে পুরো অনেকটুকু আসলাম, কোনো সিগন্যাল নাই, কিন্তু পাশে আরেকটা বড়ই গাছ রাস্তার পাশে, সেখান দিয়ে যখন অতিবাহিত করতে সেখানে আমার সিগন্যাল একদম ৭০ হাই হয়ে গিয়ে শব্দ করা শুরু করলো। তখন আমি ভাবছি যে তাহলে কি আমার পিছু নিল তারা। তারপর আমি মূল জায়গায় গেলাম, যাওয়ার পরে দোকানের ভেতর গিয়ে পানি টেনে খেলাম, মুখটা একটু পানি দিয়ে ধুইলাম। ধোয়ার পরে মানে আমি মোটামুটি ভালো রকম ভয় পেয়ে গেছি। তো তারপরে আরেকজন বলতেছে যে আপনি একা কেন গেছেন, কারণ এই জায়গাটা আসলেই ভালো নয়, আসলে ঠিক নয়। তো পরে আমি ওখানে আরেক ছেলের সাথে আরো 2-3 ছেলে, তারা গল্প করতে করতে এক পর্যায়ে বললো যে আপনি এই রাস্তায় গেছেন, কিন্তু আপনি যদি এই সাইড দিয়ে আরেকটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যদি হাঁটেন তাহলে কিছুদিন যাওয়ার পর আপনি মাঝে মধ্যে বিশাল সাপ দেখতে পাবেন। আমি তাকে কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলাম। অনেকের মনে হতে পারে যে আমি গল্পটা বানায়া বলছি, কিন্তু এই গল্পের ফুটেজ কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও আছে, আমার ফেসবুকেও আছে, পেজেও আছে। তো সেই ব্যক্তিটা নিজে থেকে বলল যে তার সাথেই ঘটে প্রতিনিয়ত এই ঘটনা। যদি সে একা বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় তার সাথে এই ঘটনাটা ঘটে, কিন্তু যদি মানে তার সাথে এমনও ঘটে সে যখন রাস্তা দিয়ে বাড়ির পথে হাঁটবে এমন সাপ দেখবে, সাপের মাথাটা রাস্তার উপরে কিন্তু পুরো লেজ বা বাকি অংশটুকু নিচের দিকে, রাস্তা থেকে নিচের দিকে। আচ্ছা আচ্ছা। তো সেটা ফনা তুলে বসে থাকবে কিন্তু কোনোভাবেই নড়বে না। সে হুশ মানে বিভিন্ন শব্দ করে তাড়ানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে নড়ে না। কিন্তু সে যখন 1-1.5 ঘন্টা দাঁড়ায় থাকে ওই জায়গাটাতে, সাপটা 1-1.5 ঘন্টায় থাকবে। যদি কোনো মানুষ আসে তাহলে ওটা নিচের দিকে চলে যায়, আর যদি মানুষ না আসে, যদি সে একাই থাকে ওখানে, যদি মানুষ না আসে তাহলে ওই সাপটা 2-2.5 ঘন্টা পর্যন্ত ওখানে দাঁড়ায় থাকবে। ওই ব্যক্তিটা ওখানে 2-2.5 ঘন্টা পর্যন্তই দাঁড়িয়ে থাকে, সে এগোতে পারে না, বাড়ির দিকে যেতে পারে না। তো আমি তাকে কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, তাহলে আপনিও কি 2-2.5 ঘন্টায় কি এখানে দাঁড়ান? বলছে হ্যাঁ। তো তখন আমার কৌতূহল হলো যে তাহলে আমরা সেই জায়গাতে গিয়ে দাঁড়াই যে জায়গায় আপনার সাথে এই ঘটনাগুলো ঘটে, আমরা একটু হাঁটি। আমার পুরো টিম মেম্বারকে নিয়ে আমি এগোলাম যে চলো তাহলে আমরা একটু হাঁটি। আল্লাহর মানে একটা হয়তো এটা খেলা হতে পারে, কারণ যতগুলো জায়গা আমরা ঘুরেছি ডিটেক্টেড করেছি সবগুলো বড়ই গাছের নিচে। আবার এই ছেলে আমাদেরকে যে হাঁটতে হাঁটতে যে জায়গাটা নিয়ে গেল সেটাও পাশেও একটা বড়ই গাছ, আচ্ছা, কিন্তু গাছটা অনেক ছোট, তার এই পাশে জঙ্গল, ওই জায়গাতেই তাকে হচ্ছে আটকানো হয়। তো অনেক সময় বলে যে মানে ওই রাস্তার পাশ থেকে সে বৃদ্ধ মহিলার হাসির শব্দ পায়। আচ্ছা। আবার অনেক সময় দেখে যে কোনো এক বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে রাত্রিবেলা জঙ্গলের ভিতর দিয়ে চিকন সরু পথ আছে, এই পথ দিয়ে জমি ডিঙিয়ে বিভিন্ন বিল ডিঙিয়ে তার ওপাশে একটা গ্রাম আছে, ওই জমির ভিতর দিয়ে আল দিয়ে নাকি বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে রাস্তা পার হয়ে যায় ওনার সামন দিয়ে। তো আমি বললাম যে ওটা কি আমরা দেখতে পারবো? কয় আপনি একা থাকলে পারবেন, কিন্তু আমি যে ভয়টা খেয়ে আসছি আর তো একা থাকার মতো এনার্জি আমার শরীরে নেই। তখন আমি তাকে নিয়ে হাঁটতে 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 বড়ই গাছটার কাছে গেলাম। বলছে ভাই এই জায়গাটাতেই। উনি এই জায়গাটি দেখালো। আপনি ভিডিও ফুটেজটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমি ঠিক বড়ই গাছটা আমার পিছনে আমি দাঁড়ালাম, ছেলেটা ওই পাশে দাঁড়ালো, আমার ক্যামেরাম্যান সামনে, পিছনে একটা ক্যামেরাম্যান, সামনে একজন, পিছনে লাইটম্যান একজন সাইডে কর্নার থেকে লাইট দিচ্ছে। আমরা মানে মোট কথা আমি যেহেতু শুটিং করছি বা ভিডিও করব গল্পগুলো ভৌতিক স্থানে, তো আমি যখন দাঁড়ালাম ঠিক বড়ই গাছটার আমার মাথার ঠিক উপরের সাইডে একটা ছোট বড়ই মানে ছোট ডাল আর কি আমার মাথার উপরে, চিকন সরু। ওখানে যদি একটা মানে খুব বেশি কিছু না, যদি কোনো একটা মানে মোরগও বসে বা মুরগিও বসে ছোট ডালটাতে ভর সহ্য হবে না, এত চিকন একটা ডাল। তো সেটার নিচে এসে উনি গল্প বলছে, আমি গল্পটা হা করে শুনছি।
যে কিভাবে সম্ভব রাত্রেবেলা একটা বৃদ্ধ মহিলা মানে লাঠিতে ভর দিয়ে এদিক দিয়ে হেঁটে যায়, উনি সেটা দেখতে পান। তো উনি গল্প বলতে বলতেই আচমকা কে যেন আমার মাথায় সজোরে একটা থাপ্পড় দিল, মানে আমার মাথায়। ওনার সাথে গল্প করতে হ্যাঁ, আমি গল্প করতেছি, আচ্ছা আচ্ছা। আমি গল্প করতেছি, কিন্তু আমাকে কেউ একজন মানে মাথাটা ধরে একদম জোরে পিছন থেকে একটা এত জোরে ধাক্কাটা মারছে। আমি মানে শুটিং এর মানে কথোপকথন অবস্থাতেই আমি একদম মানে নড়ে উঠলাম, মাথাটা আমার একদম হালে নড়ে উঠলো। আমি তৎক্ষণাৎ পিছনে তাকালাম যে আসলে কি হলো আমার সাথে। তাকানোর পিছন তো ফাঁকা, যেহেতু লাইট আছে আমার সাথে, উপরে তাকালাম, দেখলাম বড়ই ডালটা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বড়ই গাছ থেকেই আমাকে আঘাতটা করা হয়েছে। আচ্ছা। আবার অনেকেই কথিত আছে যে বড়ই গাছে নাকি জিন টিন থাকে না, কারণ বড়ই গাছটার যেমন হচ্ছে আমাদের ধর্মে যদি কেউ মারা যায় বড়ই পাতা দিয়ে গোসল করানো হয়। আবার বড়ই পাতা দিয়ে নাকি জিন ভূত যদি আচর করে বড়ই পাতাকে তাড়ানোর ক্ষেত্রে বড়ই পাতা কাজে লাগে। কাটা, যেহেতু কাটা আছো গাছে, তাহলে যদি তাই হবে তাহলে 3টা স্পরে 3টা বড়ই গাছ। একটা বড়ই গাছের নিচে গেলে আমরা ডিটেকটিভ 90 পর্যন্ত সিগন্যাল পাচ্ছি, সেখানেই আবার কোনো মহিলাকে সন্ধ্যাকালীন ফেলে দিয়ে একদম কোমর ভেঙে ফেলা হয়েছে। আবার যে বড়ই গাছে শ্মশানের কাছে সেখানেও সিগন্যালটা অফ হয়ে গেল। আবার এই ব্যক্তি গল্প করতে করতে যে বড়ই গাছের কাছে নিয়ে আসলো, সেখানে সিগন্যাল আপ হলো তো হলো, ওখানে সিগন্যাল যে আপ হচ্ছে সে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। সেখানে গিয়ে আমি আচমকাই কেউ একজন আমার মাথায় সজোরে বাড়ি মারছে, আমি আঘাত পেয়েছি, কিন্তু আমার কোনো সহকর্মী যারা ছিল বা যারা আমার সাথে ছিল তাদের কাউকে আমি বুঝতে দিইনি, কারণ বুঝতে দিলে প্রত্যেকে ভয় পেয়ে যাবে। তখন আমি তাকে বললাম যে ভাই আমরা একটু এগোই। তো কিছুক্ষণ এগোনোর পরে উনি বললো যে এখানে একটা গাছ আছে, সে গাছের কোনো ডালপালা নেই, কিন্তু এই গাছের নিচে গেলে রাত্রেবেলা অনেক ভ্যানটা আটকে যায়। তাই বললাম যে আমরা তাহলে সেখানেও যেতে চাই। আমি ওনার গল্প যত শুনছি মনে হচ্ছে যে আমাকে যেতে হবে, দেখতে হবে। তো উনি হাঁটতে হাঁটতে একটা গাছে নিয়ে গেল, গাছটাও বড়ই গাছ, কিন্তু বড়ই গাছে কোনো পাতা নেই, কোনো ডাল নেই। গাছটা এরকম মোটা, মনে হচ্ছে যে কেউ মাথা কেটে দিয়ে গেছে। তো ন্যাচারালি তুমি যদি কোনো বড়ই গাছের মাথা কেটে দাও, ডাল কেটে দাও, কিছুদিন পর কিন্তু কুশি গজাবে, নতুন ডালের উৎপত্তি হবে। কিন্তু এত বছর হচ্ছে গাছটাকে মাথা কেটে দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ওই গাছে কোনো ডাল গজায়নি, পাতা গজায়নি, মানে কুশি আসেনি, অথচ নিচের অংশ এখনো তাজা। আচ্ছা আচ্ছা। মানে দেখা যায় দীর্ঘদিন যদি কোনো গাছে যদি জীবন না থাকে তো পচে যায়, মরে যাবে, গাছটা শুকনো হয়ে যাবে, গাছে কোনো রস থাকবে না। কিন্তু আমরা দেখলাম গাছটা স্টিল এখনো জীবিত। আমি গাছের কাছে গাছটা হাত দিলাম, ধরলাম, আবার একটু মানে আঘাত করার চেষ্টা করলাম, গাছটা জীবিত না কিছু, দেখলাম না তাজা একদম, গাছটা এখনো জীবিত, কিন্তু মাথায় কোনো পাতা কোনো কিছু আর বের হয়নি। তো ওনার গল্প শুনতে শুনতে উনি বলছে ভাই আমি তো আর বাড়ি যেতে পারবো না, আমাকে একটু আগায় দিয়ে আসেন। তখন আমরা তাকে সবাইকে নিয়ে আমরা আগায় দিয়ে আসলাম, সবাই মিলে আগায় দিয়ে আমরা আর ওই রাস্তাতে আর ব্যাক করিনি, কারণ যেহেতু আমরা অনেকগুলো বিপদে বা বাধার সম্মুখীন হয়েছি। কিন্তু কৌতূহল হলো যে আমরা যে বটগাছটা দেখার জন্য গেলাম, তার নিচে যে মন্দির, সেখানে তো আমার যাওয়া হলো না। পরে সবাইকে বললাম যে আমরা আবার ব্যাক করবো। রাত তখন 12টা পার হয়ে গেছে। আমরা ব্যাক করলাম, সবাই গাড়িতে উঠলাম, ব্যাক করে আসলাম ব্রিজটার কাছে। এবার আমাদের যাত্রা হচ্ছে ঠিক ওই বটগাছের নিচে, মেইন রাস্তা, তার উপরেই বটগাছ পার হয়ে গেছে, বটগাছের নিচ দিয়েই মেইন পাকা রাস্তা, সাইডে গাছ, তার ভিতরে মন্দির। কিন্তু বটগাছের কিছু কিছু শিকড় এমনভাবে সাইড দিয়ে নামছে, মনে হচ্ছে যে একটা গাছের মানে এই সাইড দিয়েও এই শুরু একটা গলি তৈরি হয়ে গেছে। দুই সাইড দিয়ে শুধু মনে হচ্ছে যে কেউ দেওয়াল তৈরি করছে। সেগুলো বটগাছের যে শিকড়টা নেমে আসছে ডাল থেকে, মোটা মোটা ডাল, ওটা দিয়ে শিকড়টা, মানে মনে হবে কি যে আপনি যদি রাত্রেবেলা ঢোকেন এর ভিতর, কোনো এক গুহার ভিতর আপনি ঢুকে গেলেন। তো আমি সাহস করে ঢুকলাম। আচ্ছা, এটা কি সেই মন্দিরটা যেখানে ওই যে আপনি একটা বাতাস অনুভব করেছিলেন জোরে? না না, শ্মশান। আচ্ছা আচ্ছা, ওকে। ওইটা ওই গাছটা পার হয়ে গিয়ে ব্রিজ পার হয়ে সামনে এগোলেই শ্মশান। হ্যাঁ হ্যাঁ, ওটা শ্মশানের গেটে, শ্মশানে গিয়ে ওই ঘটনাটা। আর এই গাছে আমরা তখনও যাই নাই, কারণ ব্রিজ আমরা পার হয়েছে, এতক্ষণ যে ঘটনাগুলো বললাম সব ব্রিজ পার করে পরে ব্যাক করলাম আসার জন্য। বাড়ি ফিরবো যখন, তখন আবার ব্রিজের এপারে অর্থাৎ বটগাছ। এবং তো যখন আমি লাইটটা ক্যামেরাটা নিয়ে যখন আমরা আসলাম, আমাদের সাথে ওখানকার এক কাকা ছিলেন, উনি সহযোগিতা করলেন আমাদেরকে। তো আমরা যখন আসলাম, আসার পরে বটগাছটা যখন গেলাম, তখন দেখলাম যে বটগাছটা বিশাল, মাঝখানে এতটুকু ট্যাগ ডাল বের হয়েছে, কিন্তু ডালটা কেটে দেওয়া, কিন্তু তার মাথায় লাল কাপড় বাঁধা। আচ্ছা আচ্ছা, সিঁদুর পরানো, নিচে ত্রিশূল, একটা ছোট্ট একটা পাথর, তার উপর দুধ ঢালা। হয়তো সনাতন ধর্মাবলম্বীরা ওখানে কোনো না কোনো পূজা তারা করে থাকেন ওই গাছের। কিন্তু কথিত আছে যে ওখানে একটা পাকুর গাছও ছিল। তো পাকুর গাছ
এবং বটগাছ দুইটার বিয়ে হয়ে গেছে। মানে আচ্ছা আচ্ছা ওনাদের ধর্ম মতে বিয়ে পড়ানো হয়েছিল, সিঁদুর মানে যা রীতিনীতি হিন্দু ধর্মে, সেই হিন্দু ধর্মের রীতিনীতিতে ওই বট পাকুড়ের বিয়ে হয়ে যায়। কিন্তু মাঝখানে পরবর্তীতে পাকুড় গাছটা মারা যায়, কিন্তু বট গাছটা ওখানেই আছে, কিন্তু ওনারা ওনাদের কার্যক্রম অনুপাতে সিঁদুর ওখানে মেখে দিয়ে আসে। তো দেখার পরেও জায়গাটা এত পরিমাণ ভৌতিক লাগছে, মনে হচ্ছে যে পানির তারই নিচেই কিন্তু নদীর নালাটা, ওই যে ব্রিজটা নালাটা, মনে আছে। হ্যাঁ ওই নালায় বেয়ে কিন্তু আবার শ্মশান পর্যন্ত, শ্মশানের ওখানেও কিন্তু এই নালাটাই আবার এই গাছের পাশ দিয়েও বয়ে গেছে। তো ওখানে একটা কথিত আছে, ওই কাকা নিজেই বলল যে আমরা প্রতি বছর যে পূজা করি, দুর্গা পূজা হয়, আমাদের যে পুজোগুলো হয়, পুজো হওয়ার পরে আমরা যদি কোনো মূর্তি বিসর্জন দিই, অর্থাৎ প্রতিমা বিসর্জন যেটাকে বলে, তো প্রতিমা বিসর্জন দিলে মনে হচ্ছে যে মাটি তো মানে খুলে খুলে যাবে। প্রতিমা যদি ভেসে দেওয়া হয় মাটি তো খুলে যায়, জি হ্যাঁ, যেহেতু মানে মাটি দিয়ে তৈরি করা, খড়টা জি, থাকে এবং বাঁশগুলো যে থাকে মাটিগুলো সেটা। খুলে যায়। তো ন্যাচারালি যদি নদীর স্রোত থাকে তাহলে প্রতিমা বিসর্জন দিলেও কিন্তু মাটি খুলে গেলেও পল বা খড় যেগুলো বাঁশ এগুলো তো শুকনা, তো ভাসমান, তো স্রোত থাকলে স্রোতের দিকে কিন্তু ভাসবে তো অবশ্যই। তো স্রোতের দিকে যদি ভাসলে কিন্তু যাওয়ার কথা, কিন্তু কাকা বলল যে আমাদের কোনো প্রতিমা ভেসে দিলেও এখান থেকে যায় না, মাটি খুলে পড়ে গেলেও খড় এবং বাঁশগুলো যে ওই যে ব্রিজের পাশের কর্নারের যে বড়ই গাছ সেখানে গিয়ে আটকে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে প্রতিমা যদি আমি এখানে বিসর্জন দেই, পানির স্রোত কিন্তু এদিক দিয়ে বহমান, কিন্তু পানির স্রোতের বিপরীতে গিয়ে বড়ই গাছের নিচে গিয়ে এই প্রতিমার মানে খড় বাঁশগুলো কিভাবে আটকে থাকে, এটা কিন্তু একটা ভাববার বিষয়। জি অবশ্যই। সায়েন্স তুমি যদি বিজ্ঞানও চিন্তা করো তাও কিন্তু স্রোতের বিপরীতে যদি না যায় ভেসে, যেখানে ফালায় রাখছে ওখানেই সেখানেই থাকবে, আর যদি ভেসে যায় তাহলে তো পানির স্রোতের দিকে সেদিকে চলে যাবে। কিন্তু উল্টো স্রোতের বিপরীতে এসে ওই পাশের ব্রিজের অপর প্রান্তে বড়ই গাছটার ওখানে এসে বিশাল বড়ই গাছটার নিচে গিয়ে সমস্ত প্রতিমার মানে খড় বাঁশ সবগুলো আটকে যায়। প্রতি বছরই এটা হয়। তো প্রতি বছর যখন এটা হচ্ছে তখন নিশ্চয়ই একটু হলেও কিন্তু বোঝা যায় যে কিছু না কিছু অশরীর শক্তি কিন্তু ওখানে বিরাজমান আছে। তো আমাদেরকে বলা হলো যে তোমরা এদিক দিয়ে ঢুকবা কিনা, মানে আমরা তো মূল রাস্তায়, আমার সহকর্মীরা বলতেছে না আমরা এই বট গাছের নিচে দিয়ে ভেতরে ঢুকবো না, কারণ তুমিও যদি যাও আমি আশা করব তুমি একদিন আমাদের সাথে যেতে পারো। তুমি যদি ঢুকতো ওইদিকে, তোমার মনে হয় না প্রথম দেখাতে সাহস হবে এই জায়গাতে আমি ঢুকি, কারণ নদী যেদিকে, নদীর কর্নারের উপর থেকে বট গাছের শিকড় এই পাশে বেড়া দিয়ে দিছে, এই পাশে পুরো বট গাছটা, ভেতরে গেলে আর একটা গলি মনে হয় তুমি পাবা, কিন্তু যদি ওই গলিতে তুমি বের হতে যাও তাহলে একদম ডিরেক্ট তুমি মন্দিরের মুখোমুখি পড়বে। তা আমি ভিতরে ঢুকলাম, মন্দিরের ভিতর লাল নীল আলো ঝাপছে, একদম ভৌতিক একটা পরিবেশ। আমি সাহস করলাম যে যাব, যা হয় হবে। তো আমার সাথে আমার বন্ধু কবির, তাকে বললাম যে ও, আরগুলো কিন্তু গেল না, কবির বলতেছে আমিও যেতে চাই। আচ্ছা, তো কবিরকে আমি সাথে নিলাম, যদিও ও একটু এইটা জিন ভূত টাইপের এগুলো বিষয় নিয়ে ওর একটু মন্ত্রতন্ত্র ভালো জানা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাতা খেলতো, মানে পাতা খেলা হয় না বাহিরে, সেটা বিভিন্ন মন্ত্রতন্ত্র ওর মুখস্থ জানা আছে আমার। হ্যাঁ, তো ওর তাছাড়াও বিভিন্ন ফকিরদের সাথে ওর খুব ওঠা বসা। আচ্ছা আচ্ছা, তো ওর কিছু শিখে ফেলেছে। তো আমি বললাম ঠিক আছে তুমি আমার সাথে চলো। ও পিছনে ক্যামেরা, আমি ঢুকে পড়লাম, মানে আল্লাহর নাম নিয়েই ঢুকলাম। এবং ওই যে বললাম না ওখানকার এক স্থানীয় কাকা হিন্দু, তিনি আমাদেরকে বললেন যে ঠিক আছে তোমরা যাও, কোনো সমস্যা নেই, আমি আছি। তো ওনার কাছে একটা টর্চ, আমি বললাম যে কাকা তাহলে আপনার টর্চ লাইটটা আমাদেরকে দেন, কারণ আমার মাথার লাইটের চার্জ কমে গেছে, খুব দূরে আলো যাচ্ছে না। আমি ঢুকলাম, আগে ঢুকতেছি, কিন্তু মনে হচ্ছে যে আমি কোনো গুহার ভিতর ঢুকছি। আচ্ছা, এরকম মনে হচ্ছে। নদীতে পানি যাচ্ছে, কলকল শব্দটা কানে আসছে, নীরব নিস্তব্ধ একটা পরিবেশ। মনে হচ্ছে এই বুঝি উপর থেকে কেউ একজন আমাকে থাপা দিয়ে ধরে তুলে নেবে, এরকম আমার মনের মধ্যে চলছে। আমি তখন এগোলাম, এ আমাকে বলতেছে যে এগোও। আমি বলছি যে আর ভিতরে আমরা যাব না, ব্যাক করি, করে আমরা মূল রাস্তা যাই। সমস্যা নেই, সামন দিয়ে যাও, শরীর গলি থেকে ব্যাক করো। অর্থাৎ বটগাছ পাশ দিয়ে ঢুকলাম, ঢুকে আরেকটা এদিক দিয়ে ঢুকলাম, ঢুকেই মন্দির। তা আমি একটা মন্দির একদম ভাঙা চোরা জরাজীর্ণ, আর তার পাশে হচ্ছে মহাদেবের, যে ওনাদের হিন্দু ধর্মের যে মহাদেব আর কি, যেটাকে বলা হয় শিব মন্দির, সেই শিবের মূর্তি অবয়ব এভাবে আছে।
কিন্তু আমার কাছে মনে হচ্ছে হুম। কেউ কেউ বোঝাতে চাচ্ছে, কেউ বলছে দূর হয় এখান থেকে, আচ্ছা আচ্ছা, মানে এটা কেউ আপনাকে বলেনি, কিন্তু আপনার অন্তরের মধ্যে মনে অন্তরের মধ্যে হচ্ছে। গেঁথে যাচ্ছে যে দূর হয় এখান থেকে হুম। তাড়াতাড়ি। তা আমি চিন্তা করতেছি যে দূর হব, মানে আমি বললাম যে কবি তুমি কি যেতে চাচ্ছ? হুম, হুম, মনে হচ্ছে ও ফিস ফিস করে পিছন থেকে বলতে চলো যাই চলো যাই, সরে যায় এখান থেকে, সরে যায় এখান থেকে। কিন্তু না, ও একদমই চুপ। হুম, ও বলতেছে যে না আমি তো তোমার কিছু বলিনি, কিন্তু আমি কানে, আমার কানে মৃদু করে কেউ বলছে, কেউ চিৎকার করে বলবে তাও না, হুম, হুম, খুব যে আস্তে বলবে তাও না, ফিস ফিস করে বলছে তাও না, কেউ একজন মৃদু বলছে দূর হয় এখান থেকে। দূর হয় এখান থেকে। হ্যাঁ, তখন আমি রীতিমতো ঘামতে শুরু করলাম। হুম, ওকে বললাম যে আমরা এখান থেকে বের হই। ও বলতেছে আরে আসছি যখন ভিডিও করি, হুম। ঢুকছি যখন ভিতরে। আপনি যে এই কথাটা শুনেছেন, ভাইয়া কিন্তু ও শোনেনি। শোনে নাই, জি। আমি শুনছি। হুম, হুম, অথচ ও ও আমাকে বলতেছে যে আসছি যখন ভিডিও করি ভালো করে, হুম, হুম, ঢুকতে যখন পারছে কিছু হয় নাই, তার মানে কিছু হবে না। তখন আমি চিন্তা করলাম যে এখন আমাদের কি করণীয়। জি। আর যদি আমি বের হতে যাই তাহলে কিন্তু মহাদেবের ওই মন্দির সামন দিয়ে ডিঙিয়ে বের হতে হবে। হুম, হুম, ওই যে আমাদের টিম মেম্বাররা যেখানে, তার আরেক পাশে, গাছের এই পাশ, গাছের এই পাশ। তো আমি বললাম যে আমাকে পিছন দিয়ে ব্যাক করবো। তারপরে ওখান থেকে কোনো এক কাকা চিৎকার করলো যে পিছনে ব্যাক করা যাবে না, আচ্ছা। কারণ যারাই এই গলি দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হতে গেছে কিন্তু পিছনে ব্যাক করতে গেছে, হুম, হুম, তারাই হয় ছিটকে নিচে পড়ে গেছে, না হলে ধাক্কা খেয়ে গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে, হুম, অনেকে রক্ত বের হয়েছে। আবার তখন আমি আর ব্যাক করলাম না পিছনে, হুম, হুম, সাহস নিয়ে এগোলাম মন্দিরের কাছে, একদম মন্দিরের গেট। হুম, আমি এখানে একটা কর ফাঁক। তখন আমি যেতে গিয়েই ওই মন্দিরের দিকে একটু তাকালাম, হুম, শিবের অবয়ব যে মূর্তি ওখানে তৈরি করা, তাকালাম, কিন্তু মনে হচ্ছে শিবের চেহারাটা তো মানে এমনিতেও তো একটু হাসি টাইপের, হুম। কিন্তু আমার কেন জানি মনে হলো আচমকাই যে উনি, আমরা যাচ্ছি ওখান থেকে, উনি মনে হয় বেশি হাসছে। আচ্ছা আচ্ছা, এবং যদি- হাসিটা আরো বাস্তব মনে হচ্ছে। যদি মাটির এরকম। মূর্তিকে যদি আমি তৈরি করে রাখি একটু হাসি মুখ অবস্থায়, হুম, হুম, কিন্তু হাসি মুখ না, মূলত অবশ্যই তুমি দুর্গার প্রতিমূর্তি দেখেছো, হুম, হুম, অবশ্যই কালীর প্রতিমূর্তি দেখেছো, বা অন্য অন্য দেবদেবীদের প্রতিমূর্তি তুমি দেখেছো। তো ওইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে উনি বেশি হাসছেন। আচ্ছা। আমার পুরো শরীরটা ঝিম করে উঠলো। আমি দ্রুত ওখান থেকে চলে একদম রাস্তায় গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমি একটু হাঁপাচ্ছি, পুরো গা কিন্তু আমার ঘেমে গেছে, অথচ শীতকাল, হুম, হুম, প্রচণ্ড শীত, চারদিকে কুয়াশা, হুম, আমি প্রচুর ঘামছি। সবাই বললো যেহেতু আজকে পরপর অনেক কিছু 3টা হয়েছে। জায়গায় আমরা আঘাতপ্রাপ্ত, আমাদের মনে হয় না 3-এর অধিক কোনো জায়গায় আমাদের আর যে আঘাতপ্রাপ্ত হলে হতো। তখন ওই কাকা বলল যে বাবা আজকে যা হয়েছে তোমরা যাও, হুম, আর আমি তোমাদেরকে অনুরোধ করি আজকে আর কোথাও যেও না, হুম, আজকে আর কোথাও এই ধরনের কোনো কিছু করো না, কারণ 3বার বেশি বাধা পাওয়ার পরেও যদি তোমরা এই ধরনের কোনো কিছু করো তাহলে বড় ধরনের ঘটনা বা ক্ষতি হতে পারে। দুর্ঘটনা হুম। ঘটতে পারে। তখন আমি সবাইকে নিয়ে কাকাকে ধন্যবাদ দিলাম। তো ধন্যবাদ দিয়ে আমরা এগোচ্ছি, তখনই কাকা হুট করে বলল যে দাঁড়াও, আরেকটা ঘটনা আছে। আচ্ছা আচ্ছা। আমি বললাম কাকা কি ঘটনা? হুম। বলছে এই যে দেখতেছো না ভিতরে যে প্রাইমারি স্কুলটা। হুম, হুম, বললাম বলেন। এই প্রাইমারি স্কুলটা যখন শুরু হয় তখন আমরা এখানে থাকতাম, লজিং থাকতাম, আমাদের টিচার প্রাইভেট পড়াতো। হুম, তো উপরে টিনের ঘর ছিল, হুম, কিন্তু টিনের চালের উপর রাতের বেলা ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তো, কিন্তু আচ্ছা। বাইরে হলে কোনো কিন্তু বৃষ্টি ছিল না। বৃষ্টি ছিল না। হুম, রাতে মুষলধারে বৃষ্টি পড়তেছে, কিন্তু তারা বের হওয়ার সাহস পেত। তারা জানে রীতিমতো এই জায়গাটা ভৌতিক, হুম, এই জায়গায় জিনদের আনাগোনা আছে, জিনরা আসা যাওয়া করে, কিন্তু বার হলে আর মাটিও ভিজানে, চালও ভিজানা। আচ্ছা আচ্ছা। অনেক সময় দেখা যায় চালের উপরে সে মানে ক্যাচের প্যাচের শব্দ প্লাস ধপ 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 করে চালে বাড়ি দিচ্ছে। হুম, অনেক সময় ঢেল, ঝুরঝুরা ঢেল পড়লে যেমন, অথচ ওই স্কুলের ঘরের উপর কোনো গাছ নেই, কিছু নেই, হুম, এরকম। তো উনি বললেন যে এটা আমার নিজের চোখে দেখা ঘটনা, কারণ এই জায়গাটার পুরো এলাকা জুড়েই এই ধরনের ঘটনাগুলো বিরাজমান। আচ্ছা। আর এই প্রাইমারি স্কুলটা যখন নতুন করে বিল্ডিং ভবন হয়, হুম, তখন যে মিস্ত্রিরা ছিল, কোনো এক মিস্ত্রিকে রাতের বেলা কোনো এক মিস্ত্রি দেখলো যে মোটর বন্ধ করে রেখে আসছে, হুম, কিন্তু মোটর চলছে, জানালা বন্ধ করা কিন্তু জানালা খোলা। মানে সেটা পরদিন গিয়ে দেখেন উনি না না না, নাকি রাতেই রাতেই? রাতেই জানালা বন্ধ করছে, যে রুমে ওরা থাকেন হুম, হুম, জানালা বন্ধ করা কিন্তু জানালা খোলা, অথচ জানালাতে দেখছেন যে মোটর উনি বন্ধ করে আসছে। হুম, অর্থাৎ যেহেতু ইট দিয়ে গাঁটছে মোটর, পাইপ দিয়ে পানি দেয়, মানে দেওয়াল ভিজে না দিলে তো শক্ত হয় না, জি। তো সেই মোটর চালু করা এবং পাইপ দিয়ে মানে দেওয়াল ভিজানো, ভেজানো। হুম, কে জানে ভিজাচ্ছে, কিন্তু কাউকে দেখা যায়নি।
কেউ পাইপটা এরকম করে নাড়াচ্ছে, পাইপ নড়ছে, সেই পানি শব্দটা ছিটে বাইরে ছিটে থেকে যাচ্ছে। পাওয়া যাচ্ছিল। কিন্তু মানুষ নেই, কাউকে দেখা যাচ্ছে না। তাহলে এই রাত্রেবেলা কে এরকম পাইপটা ধরে এরকম মোটরে চালু করে দেওয়াল ভিজাচ্ছে? তো ওই মিস্ত্রিটা যখন ওই ঘটনাটা দেখলেন, দেখার পরে উনি নিজেকে আর ওখানে রাখতে পারেনি। পরে উনি ওই প্রজেক্টটা বাতিলই করে দিয়ে ওনার আরও যে সহকর্মী মানে মিস্ত্রিরা ছিল সবাইকে নিয়ে চলে গেছে। পরে অন্য মিস্ত্রি দ্বারা ওইটা আস্তে আস্তে দিনের ভাগে কাজ করে করে ওই Complete করা স্কুলটা কমপ্লিট করা। এখনও স্কুলের মধ্যরাতে লাইট ফ্যান জ্বলে থাকে। আচ্ছা আচ্ছা। দপ্তরিকে বললে বা অফিস সহকারীকে বললে যদি বন্ধ হয়ে যায়, এখনো যা অনেক সময় মাঝে মাঝে রাতের বেলা যা দেখে সজোরে ফ্যান ঘুরছে, আচ্ছা আচ্ছা। অথচ প্রধান শিক্ষক যাওয়ার সময় সব কিছু বন্ধ বন্ধ করে নিশ্চিত রেখেছে। করে যায়। তখন উনি বলে যে তাহলে আমাদের আর কি করা। আবার সবচেয়ে মজার বিষয়, সারা রাত যে ফ্যানটা ঘুরলো, কারেন্ট বিল তো বেশি আসার কথা না, যতটুকু কারেন্ট বিল প্রতি মাসে আসতো ততটুকুই আসে। আচ্ছা আচ্ছা। তাহলে এই ফ্যানটা ঘোরাচ্ছে কে সজোরে রুমের মধ্যে? তো এগুলো আসলে ওই এলাকাতে, এগুলো এখনো তুমি যদি আমার সাথে কখনো যাও, ওই এলাকাতে গেলে ওই স্কুল, ওই বটগাছ, ওই ব্রিজ, ওই শ্মশান এবং ওই যে রাস্তাটা, সবগুলো পয়েন্টে তোমাকে আমি ঘুরে নিয়ে আসতে পারবো এবং ওখানকার মানুষের মুখে তুমি নিজেও শুনতে পারবে। আমার কাছে 2টি সাক্ষাৎকার ছিল, দেখেছো কিনা জানি না, হয়তো আমার ইউটিউবে এখনো পুরো ভিডিওটা আছে, ফেসবুকে খণ্ড খণ্ড করে দেওয়া ছিল, কিন্তু পরে আমার মিউজিক ভায়োলেটের কারণে আমি ওটা পরে ডিলিট করতে পারছি, কপিরাইট ক্লেম আসছিল, পরে ডিলিট করছি, কিন্তু আমার ইউটিউবে আছে। এখনো চাইলে তুমি সেখান থেকে দেখতে পারো ঘটনাগুলো, ওখানকার পরিস্থিতিগুলো ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে আপনার আসলে চ্যানেলের নাম কি? ওইটা অনেকেই জিজ্ঞেস করছিলেন। চ্যানেলটা আমি চালাচ্ছি না এখন আপাতত। আচ্ছা আচ্ছা। চ্যানেলটার নাম হচ্ছে হরর নাইট 247। আচ্ছা, হরর নাইট 247। হ্যাঁ, যদিও নতুন চ্যানেল ক্রিয়েট করেছিলাম, মানে এই ঘটনাগুলো এবং আপলোড দিব। আপনি এর আগের প্রোগ্রামে এসেছিলেন যখন আপনি বলেছিলেন যে কোনো একটা এই ব্যাপারগুলোর কারণে আপনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং হ্যাঁ। তারপর আপনি আর প্রথমবার যখন আমরা জি, জি। রেল লাইনে লাশ কাটা পড়ে যাচ্ছিল বারবার, জি, এবং জি। দিনের বেলাতেও ওখানে মানে কোনো একটা লাশের মাথা ওই রেল লাইনের কাঠটা কামড়ে ধরেছিল, এটা দেখার জন্য যখন আমরা রাতের বেলা যাই, ওখানে গিয়েও কিন্তু আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। এবং এরপরে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর কন্টিনিউ বাধাপ্রাপ্ত হয়েছে বলতে কি, আমার যে ড্রাইভার ছিল সে তো একদম অসুস্থ হয়ে গেল, 7 দিনের জন্য বিছানায় পড়ে গেল, প্রচন্ড জ্বর। আবার যিনি যার সাথে ঘটনাটা ঘটেছিল, তিনি যে গল্পগুলো আমাদেরকে বলেছেন, সে আবার একটা ছোট ব্যবসায়ী, কিন্তু সে আবার দোকানে ঘুমাইতে পারেনি কয়েকদিন, তার চালের উপর প্রচন্ড শব্দ হইতো ওই ঘটনাগুলো বলার কারণে। আবার আমাদের সাথে যে আরো যে সহকর্মী, লাইটম্যান, ক্যামেরাম্যান যারা ছিল, তারাও তাদের বিভিন্ন জায়গায় সমস্যা ফেস করছে। পরে আমরা কোনো এক ফকিরের পরামর্শ নিয়ে আমাদেরকে বলছে যে আর এটাতে বেশ কিছুদিন না যাওয়াই ভালো। পরবর্তীতে আমি আবার কন্টেন্ট তৈরি করা বন্ধ করলাম। বন্ধ করার পর প্রায় 2-3 মাস পর পরবর্তী স্টেপে আমরা চলে গেলাম। পরবর্তী স্টেপে যাওয়ার পরে এই যে 3টা ঘটনা, 3 ঘটনায় আমি বাধাপ্রাপ্ত, এবং সেখান থেকে আমরা যতটুকু ফুটেজ কালেক্ট করতে পেরেছি, যতটুকু নিতে পেরেছি, ততটুকুই ভিডিও আকারে রেখে দিয়েছি। নতুন একটা চ্যানেল আমি ক্রিয়েট করেছি, হরর নাইট 247। এই চ্যানেলে ওই কটা ভিডিও আছে। আর পর আর আমি কন্টেন্ট তৈরি করতে পারিনি, কারণ কেউ না কেউ অসুস্থ হচ্ছে, আমার কেউ না কেউ বিছানায় পড়ে যাচ্ছে, এবং এরকম চলতে থাকলে এক সময় দেখা যায় বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। তবে আমাদেরকে আরো কিছু শক্তিশালী, মানে এই ধরনের জিন বা অশরীরীদের সাথে একটু লড়তে গেলে আমাদের যে শক্তিটা দরকার, বা যে ধরনের সূরা কেরাত বলো, অন্যান্য যে ফকির ফাকরালি যেগুলো বলে, এই বিষয়গুলো আমাদেরকে আরো আয়ত্তে আনতে হবে। যদি আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি, তখন মনে হয় যে এটাকে টু বি কন্টিনিউ করা যেতে পারে। তো যেহেতু প্রথম বাধা পেয়ে আমরা 2 মাস অপেক্ষা ছিলাম, দ্বিতীয় বাধা তো ওই চ্যানেলটা ক্রিয়েট করার পরে তো চ্যানেল তো কন্টিনিউ ভিডিও না দিলে তো গ্রো করবে না, রিচ কমে যাবে। যদিও আমাদের কয়েকটা ভিডিও ভালো ভিউ হয়েছে, কিন্তু তারপরে আমরা আর কন্টেন্ট দিতে পারিনি, আমার আর যাওয়ার সাহস হয় নাই। এখন প্রিপারেশন নিচ্ছি, আমরা সামনে আবার একটা মানে মিশন মানে শুরু করব নতুন কোনো জায়গায়, বলতে সেটা খুব বেশি দূর না, এই রামচন্দ্রপুর ইউনিয়নেই, যেটাতে বারুনি মেলা হয় আর কি। আচ্ছা আচ্ছা। ওই মেলাটা নাকি একটা জমির ভিতরে, ওখানে অনেক পুরনো মন্দির, এবং তার সামনে বিশাল বিশাল কিছু গাছ আছে। এই যে গাইবান্ধা যে রামচন্দ্রপুর, বালুয়ার পাশে এরকম, হ্যাঁ, ঠাকুরবাড়ি মেলা, রাইট, এক্স্যাক্টলি রাইট, ঠাকুরবাড়ি মেলা যেখানে বসে। এখন এই পয়েন্টে অনেকের কাছে আমরা গল্প শুনেছি যে এটা একটা ভৌতিক প্লেস, রাতের বেলা ওখানে একা একা কেউ যায় না। তো আমাদের এখন মানে নেক্সট টার্গেট হচ্ছে ওই জায়গাটা। আচ্ছা আচ্ছা। জানি না কতটুকু সফল হতে পারবো বা কতটুকু ভিডিও আমরা কালেক্ট করতে পারবো। আমাদের যে টিম মেম্বার আছে 5 জন, আমরা চাইলে আরো বাড়াবো একটু, বা আরো কাউকে নিতে চাই সাথে।
তো দেখি, আশা করি ওই মিশনটা হওয়ার পরও যদি যদি কোনো অভিজ্ঞতা হয় আমরা অবশ্যই আপনার এই প্রোগ্রামে আমরা এসে সেটি দর্শকদের এবং আপনাকে আমরা জানাবো বিষয়টি। জি অবশ্যই। এবং আমার অনেকেই দেখলাম যে জানতে চাইলেন যে জায়গাটা কোথায় ছিল। এটা এটা হচ্ছে এবং অনেকে রেফারেন্সও দিচ্ছিলেন যে আমি ওই জায়গাটাতে গিয়েছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে চিকার মোড়। চিকার মোড় থেকে, হ্যাঁ রাইট, সামনে। একদম চিকার মোড় থেকে একটু সামনে। হুম, হুম, মানে এটা হচ্ছে পলাশবাড়ী উপজেলা, মেবি কবির মনে হয় ভালো বলতে পারবে, এটা পলাশবাড়ী উপজেলা। জি পলাশবাড়ী উপজেলা এবং দুইটার মাঝখানে মাঝামাঝি। চিকার মোড়, অর্থাৎ আমরা এখান থেকে গেলে তো বা হরিণাবাড়ি থেকেও যাইতে পারি, কদমতলী থেকেও চিকার মোড় যেতে পারি, আবার এখান থেকে বাদিয়াখালী থেকে। বাদিয়াখালী থেকে যাওয়া যায় এই যে হাসপাতাল বালুয়া, জি জি এটা থেকেও আমরা চিকার মোড় থেকে একটু সামনে হিন্দুপাড়া, এবং তার মধ্যে এই বটগাছ ব্রিজ, বড়ই গাছ, শ্মশান এবং ওই রাস্তা, হুম, হুম। এটা ওখানকারই ঘটনা। জি অনেকে আপনি যখন বলছিলেন ঘটনাটি, আমি মাঝে মধ্যে কমেন্টগুলো পড়ছিলাম শ্রোতাদের, অনেকে রেফারেন্স দিচ্ছিলেন যে আমিও ভয়াবহ রকমের একটা অভিজ্ঞতা আছে আমার, অনেকেই জানাচ্ছিলেন। তো আসলে সত্য মিথ্যা সম্পূর্ণ আপনাদের কাছে, কিন্তু আসলে যার সাথে ঘটে উনি ছাড়া তার ভয়াবহতা কতটুকু, এর গভীরতা মাপার শক্তি আপনার আমার কারোরই নেই। কারণ আমি এখানে বসে থেকে শুধুমাত্র ঘটনাগুলো শুনি এবং আপনারা রাতুল, এখানে থেকে- আমরা আরেকটা বিষয় বলতে পারি, অনেকেই জি, ভাবতে জি। পারে যে মিথ্যা ঘটনা। জি আমি তো তাদেরকে বললাম যে হরর নাইট 247 ইউটিউব চ্যানেলে জি। ভিডিওগুলো আছে, জি সব এবং- ভিডিও আমরা তো আর জেনের ভিডিও দেখাতে পারবো না, জি। জেন তো ক্যামেরায় ধরা পড়ে না, বা হুম। অন্ধকারের ভিতর দূরে থেকে আমরা দেখতেছি মানুষের অবয়ব, আমার চোখের দৃশ্যে ধরা পড়ে, কিন্তু ক্যামেরার লেন্সে আসতেছে না। হুম। তো কিন্তু ঘটনাগুলো ঘটছে, আমাকে যে মাথায় আঘাত করা হয়েছে, আমি যে ব্যথা পেয়ে সরে গেছি, সে ফুটেজটা সে আছে। ফুটেজটাও আছে। আবার সিগন্যাল বাড়তেছে, বড়ই গাছটা নিচে গেলে সে ফুটেজটা আছে। হুম। বড়ই গাছ থেকে সরে যাচ্ছি, সিগন্যাল বন্ধ এবং হয়ে যাচ্ছে। আমার এটাও বারবার আমি খেয়াল করছিলাম, ভাইয়া যখন ঘটনাগুলো শেয়ার করছিলেন বারবার ওনার ঘুসবাম্প হচ্ছিল, অর্থাৎ ওনার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। আসলে এর থেকে আর সত্যতা যাচাই করার মতো আমি মনে করি না যে কিছু আছে। এবং অনেকেই কমেন্টের মাধ্যমে জানাচ্ছিলেন, জায়গাটার কথা বলছিলেন। তো আসলে এরকম প্লেস অনেকই আছে আমাদের চারপাশে। তো যাই হোক, সময় একেবারেই শেষ মুহূর্তে এসেছি। সাইদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমরা রমজান মাসের প্রথম এপিসোড এবং আমাদের স্পেশাল এপিসোডটাকে আরও একটু স্পেশালভাবে উনি উপস্থাপন করেছেন এবং আমাদেরকে চমৎকার কিছু বাস্তব অভিজ্ঞতা শুনিয়েছেন। এই জন্য আমি সাইদ ভাইকে কৃতজ্ঞতা জানাতে চাই। ভাই অনেক অনেক ধন্যবাদ। আবারও কোনো একদিন স্পেশাল এপিসোডে ভাইকে আমরা দেখতে চাই। জি রাতুল, আপনাকেও ধন্যবাদ, এবং সেই সাথে যে শ্রোতা এবং দর্শক যারা এতক্ষণ ছিল সবাইকে ধন্যবাদ। আর ঘটনাগুলোর সত্যতা অবশ্যই আছে। আমি আজকে বলতে চাই যে রাতুল কোনো একদিন হয়তো আমাদের সাথে, আমাদের টিমের সাথে জি কোনো একটা এপিসোডে অংশগ্রহণ করবে। অবশ্যই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো যাই হোক, যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই ভূতপাড়া থেকে। এবং নেক্সট এপিসোড আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9:30 বা 9:40 আমরা আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সিগন্যাল দিন।